তখন মাসুদ চাচা বলা শুরু করেন। মাসুদ চাচা 90-এর দশকের শুরুর দিকে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছেন। স্টুডেন্ট হিসেবে ভালো ছিলেন, 100 ছাত্রছাত্রীদের মধ্যে 1 নম্বর বলা চলে। কলেজের প্রথম দিন থেকেই একটা মেয়েকে ওনার ভালো লাগতে শুরু করে। এই মেয়েটা আবার বেশ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা, আবার এক বইয়ের স্বভাবেরই, কারো সাথে মিশতো না, কথা কম বলতো, সবার থেকে একটু আলাদা। বহুদিন ধরে ওই মেয়েটার পেছনে ঘুরতে 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 একটা পর্যায়ে ওই মেয়েটাকে রাজি করে ফেলছেন ভালোবাসার প্রস্তাবে আর কি। এদিকে এই যে মাসুদ চাচার বাবা, উনি কিন্তু ওই সময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এক কথার মানুষ, কথা যদি একটা বলতেন ওইটাই শেষ কথা, মরে গেলে ওই কথা উনি পরিবর্তন করবেন না। যখনই মাসুদ চাচা তার বাবাকে মেয়েটির কথা বলেছেন, উনি সাফ না করেছেন। এদিকে মাসুদ চাচাও বাবার মতো হয়েছেন, নাসর বান্দা, এক কথার মানুষ। ওই মেয়েকে বলছেন তোমাকে বিয়ে করবো, তো ওই মেয়েকেই বিয়ে করবে, অন্য কোথাও বিয়ে করবে না। তার বাবা যেখানেই যাকেই কথা দিক না কেন। আর তাছাড়া উনি তো সদ্য কলেজে ভর্তি হয়েছেন এসএসসি পাশ করে, এই জন্যই মূলত ওনার বাবা এই বিয়েতে রাজিও ছিল না। মাসুদ চাচা উনি তো খুবই ডিটারমাইন্ড, মানে সংকল্পবদ্ধ হয়েছেন যে ওই মেয়েকে বিয়ে করবেন। তো এভাবেই পরিবারের সাথে টানাপোড়েনের মধ্য দিয়ে বেশ কিছু বছর চলে যায়, প্রায় 5 বছর চলে যায়। গোপনে পারিবারিক সম্মতি উপেক্ষা করে বিয়ে করে ফেলছেন ওই মেয়েকে। এখন যখন বিষয়টা জানাজানি হয়েছে, কোনোভাবেই তো মাসুদ চাচার বাবা বিষয়টা মেনে নেয় না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। বাবার দোয়া নিতে আসছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন যে না, তোর জায়গা নেই, বেরিয়ে যা। এদিকে টেনশনে পড়ে যান, কোথায় যাবেন, কি করবেন। গ্রামের বাড়িতে, বিশেষ করে যে এই মাসুদ চাচার গ্রামের বাড়িতে একটা জমি আছে। জমিটা মাসুদ চাচার বাবাই কিনেছিলেন বহু আগে এক হিন্দু পরিবারের কাছ থেকে। কোন এক অজানা কারণে ওনারা জমিটা বিক্রি করে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে ওনারা ভালোই ছিলেন, হঠাৎ করে কি যে হলো ওনারা চলে গেলেন, একদম সস্তা দামেই বিক্রি করে দিয়ে চলে গেলেন আর কি, যেটার দাম আরো বেশিই ছিল। কিন্তু কেন চলে গেলেন এই বিষয়ে কাউকে কিছু বলে যায় নাই। তখন এই মাসুদ চাচার বাবা জায়গাটা কিনে নিয়েছিলেন, ওটা ওরকম পড়েই ছিল। আর ওনাদের যে ঘরটর যেগুলো ছিল টুকিটাকি, ওগুলো তো এখন আর নাই, নতুন করে সেখানে করতে হবে আবার থাকার উপযোগী করে। এই যে মাসুদ চাচা সিদ্ধান্ত নিলেন ওই জায়গায় থাকবেন তার স্ত্রীকে নিয়ে। তো ছোট্ট একচালা টিন শেড ঘর তৈরি করলেন। যেহেতু উনি কলেজে ভর্তি হওয়ার পর বেশ কিছু বছর চলে গিয়েছিল, তো বিয়ের পরে উনি একটা ভালো চাকরিও পেয়ে যান। বেশ কয়েকদিন ভালোই কাটছিল, বছরখানেক এভাবে কেটে যায়। চাচি এক পর্যায়ে সন্তান সম্ভবা হন। সন্তান সম্ভবা হওয়ার পর থেকে চাচি রোজ রাতে একটা স্বপ্ন দেখতে শুরু করেন। একটা অস্বাভাবিক রকমের বিশাল বড় সাদা রঙের সাপ, মাথায় সিঁদুরের মতো লাল কিছু আছে, আর মাথার একটা জায়গা থেকে এক ধরনের আলোক রশ্মি বের হচ্ছে। সাপটা স্বপ্নের মধ্যে রোজ এসে ওনার স্ত্রীকে বলে যে অনেক ধন সম্পদ দেব তোদের, তার বিনিময়ে আমাকে একটা ডাব অথবা একটা নারকেল কিংবা 2টো সুপারি দিতে হবে। এদিকে মাসুদ চাচার স্ত্রী স্বপ্নের আগামাথা কিছুই বুঝে ওঠে না। উনি তো এইসব বিষয়ে কিছু জানেনও না, লেখাপড়া করছেন, প্যারানরমাল কোনো বিষয়ের যেই অর্থ আকার ইঙ্গিত এটা উনি বুঝতে পারেন না। ডাব, নারকেল, সুপারি এসব কি, এগুলোর মানে কি, এগুলো উনি জানেন না। আবার নাকি স্বপ্নের কথা বলাও নিষেধ ছিল কাউকে। প্রতিদিন একই স্বপ্ন দেখতে দেখতে চাচি বিরক্ত হয়ে এক পর্যায়ে বলেন, যা, এত যখন চাচ্ছিস তোকে একটা ডাব দিয়ে দিব না, আর জ্বালাস না তো, আর স্বপ্নের মধ্যে সে বিরক্ত করিস না। ব্যাস, উনি যে বলছেন যে ডাব দিব, এরপর থেকেই ওই স্বপ্নটা চাচি আর দেখেন না। কিন্তু সমস্যা হলো আর একটা স্বপ্ন দেখা শুরু হলো। উনি দেখেন যে ওনার যে ঘর তার থেকে একটু দূরে একটা বিশাল মোটা তেঁতুল গাছ রয়েছে। তেঁতুল গাছের নিচ থেকে একটা স্বর্ণের মূর্তি উঠে আসছে। মূর্তিটার শরীরে একটি কালো কুচকুচে সাপ পেঁচিয়ে আছে, আর ওই সাপটা ওই স্বপ্নের ভিতরেই চাচিকে উদ্দেশ্য করে বলছে, যুগ যুগ ধরে আমি মূর্তিটা পাহারা দিচ্ছি রে, নে আজ থেকে এই মূর্তিটা তোর, এটা তোর মূর্তি, আয় নিয়ে যা। প্রায় রাতে এই স্বপ্নটা দেখতে থাকে চাচি। ইতিমধ্যে চাচির অবস্থা খারাপ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। এদিকে আবার মাসুদ চাচা নতুন চাকরি নিয়েছেন। ওই সময়ে বাংলাদেশের বিখ্যাত একটা গার্মেন্টস ফ্যাক্টরির অফিসার পদে উনি চাকরিতে জয়েন করেছিলেন। চাচিকে ওই অবস্থায় বাড়িতে একা রেখেই কর্মস্থলে আসতে হয়, প্রায় সপ্তাহখানেক থাকাও লাগে। এর ভিতরে চাচি তো অসুস্থ হয়ে পড়ছেন। সালটা ঠিক করে বলতে পারেন নাই মাসুদ চাচা, তখন তো মোবাইল ফোন ছিল না, এইভাবে অ্যাভেলেবল ছিল না। সপ্তাহখানেক পর উনি বাড়িতে এসে শোনেন এক ভয়ঙ্কর ঘটনা। চাচি নাকি একদিন সন্ধ্যার সময়, ঠিক মাগরিবের আজানের পর যখন সন্ধ্যা নেমে গেছে, অন্ধকার হয়েছে, তখন তার প্রসব বেদনা শুরু হয়। এর কিছুক্ষণ পর তিনি সন্তান জন্ম দেন।
ভয়ঙ্কর এক সন্তান, কোনো মানুষও না, কোনো প্রাণীও না, অর্ধেক সাপ অর্ধেক মানুষের মতো, ঠিক মানুষ বলা যাবে না, এরকম একটা অদ্ভুত প্রাণী জন্ম দিয়েছে চাচি। অদ্ভুত প্রাণীটির জন্ম হওয়ার পরে নাকি খানিকটা সাপের মতো গড়াগড়ি দিয়ে এদিক ওদিক ঘুরে বেরিয়ে এক পর্যায়ে ফসফস শব্দ করে চাচিকে উদ্দেশ্য করে কথা বলে ওঠে। সে বলে, কি দোষ ছিল আমার, একটা স্বর্ণের মূর্তির লোভে আমাকে তুলে দিলে ওদের হাতে। এটা বলতে বলতে নাকি ওই অদ্ভুত প্রাণীটি ওখানেই মারা যায়। ঘটনাটির সময় উপস্থিত থাকা লোকজন সবাই প্রত্যক্ষ করছে, বিশেষ করে ওই সময় যারা মহিলা যারা ছিল আর কি, ওই সময় তাঁতির কাজ করছিলেন আর কি, ভয়ে তো তারা কাঠ হয়ে যায়। কয়েকজন মহিলা তো দৌড়ে, মানে এক দৌড় দিয়েছে, এক দৌড়ে বাড়ি চলে গেছে, এত ভয় পেয়েছে। চাচি তখন বুঝতে পারে যে ঘটনা কি হয়েছে, ওই ডাবের অর্থটা কি। অদ্ভুত এই সন্তানটি এসব বলতে বলতেই তো মারা যায়। উপস্থিত থাকা যেই লোকজন তারা তো খুব ভয় পেয়েছেন। মারা যাওয়ার পর ওই জিনিসটার গায়ে হাত দিতে সবাই আপত্তি করে, কেউ তো ধরতে চায় না। তারপরও চোখের সামনে একটা লাশ, দাফন কাফন তো করতেই হবে। মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, ইমাম সাহেব আসেন, সব কথা শোনেন, উনি বলেন যে দ্রুত এটাকে কবর দিয়ে দিতে হবে, আর এটাকে চোখের আড়াল করা যাবে না, দ্রুতই আমরা এটা কবর দিয়ে দেবো। তো দ্রুতই রাতের মধ্যেই কবর দিয়ে দেওয়া হয়, যে যার মতো বাড়িতে চলে যায়। কয়েকদিন পরে মাসুদ চাচাও ফেরত আসেন বাংলাদেশে। উনি মালয়েশিয়াতে গিয়েছিলেন মাঝে সপ্তাহখানেকের জন্য, অফিস থেকে তাকে পাঠানো হয়েছিল। তো উনি যখন আসেন, পুরো ঘটনাটা শোনেন, তখন চাচিকে নিয়ে এলাকার এক নাম করা মহিলা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজের নাম ছিল শিরিনা বেগম। মহিলা কবিরাজকে স্বপ্ন থেকে শুরু করে পুরো ঘটনা খুলে বলতেই কবিরাজ বুঝতে পারে ঘটনাটা কি। কবিরাজ তার অনুগত জিন দ্বারা খবর নিয়ে অদ্ভুত কিছু তথ্য বলে। কবিরাজ বলে, প্রথম যে সাদা সিঁদুর দেওয়া সাপটি স্বপ্ন দেখাতো, সেটা কোনো সাধারণ সাপ নয়, এটা ভয়ঙ্কর এক জাদুকর জিন সাপ। বহু বছর আগে থেকেই ওখানে কিছু ভয়ঙ্কর জিন সাপ বসবাস করে, কারণ ওই জমিতে যুগ যুগ ধরে গুপ্তধন রয়েছে। সেই গুপ্তধন ওরা পাহারা দেয়। বিশেষ করে এই জিন সাপগুলোর গুপ্তধন পাহারা দেওয়ার বিষয়ে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ওরা এগুলোতে সিদ্ধহস্ত, যেটা অন্য জিনেরা খুব একটা পারে না। পারে, তবে ওদের মতো এতটা ক্ষমতাশালী না এই গুপ্তধন পাহারা দেওয়া সংক্রান্ত বিষয়। আর ওই যে ডাবটা হলো মাসুদ চাচার স্ত্রীর গর্ভে থাকা সেই সন্তান, যেটা পেটে থাকতেই অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের আকৃতি বানিয়ে দিয়েছে জাদু প্রয়োগের মাধ্যমে। প্রত্যেক জিনেদের একটা নিয়ম রয়েছে, ওরা সরাসরি কিছু চায় না মানুষের কাছে, ওরা মানুষের কাছ থেকে এভাবে কিছু দাবি করে থাকে। ডাব মানে কন্যা সন্তান, নারকেল মানে পুত্র সন্তান, আর দুটো সুপারি মানে পরিবারের কোন লোকের দুটো চোখ। মহিলা কবিরাজের এই কথাগুলো শুনে এই মাসুদ চাচা আর চাচির তো চোখ কপালে উঠে যায়। হাই হাই, বিপদ তো নিজেরাই ডেকে আনছি আমরা। ওনারাই চিন্তা করতে থাকেন। চাচি তো চাচাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। প্রথম সন্তান হারানোর শোক কতটা কষ্টদায়ক, এটা যারা হারায় তারাই বুঝতে পারে। এরপর ওই মহিলা কবিরাজ শিরিনা বেগম এই মাসুদ চাচা এবং চাচিকে পানি পড়া দেন আর কিছু আমল শিখিয়ে দেন, যেটা ওনাদেরকে রোজ করতে হবে। কবিরাজের কথা মতো ওনারা ঠিকঠাক মতো আমল করা শুরু করেছেন। তো এরপর থেকে স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যায়। একটা পর্যায়ে ঘটনাটি প্রায় ভুলেই গিয়েছিলেন ওনারা। বছরখানেক পর চাচি আবার গর্ভধারণ করেন। দেখতে দেখতে ওনাদের ঘর আলো করে আরেকটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মেয়েটার নাম রাখা হয় মোহনা। ঘটনা কিন্তু শেষ না, এখানে কেবল শুরু হচ্ছে প্রিয় লিসেনার্স। মোহনা বড় হচ্ছে। মোহনা যখন ক্লাস 5-এ পড়ে, তখন চাচির সাথে আরেকটা সমস্যা শুরু হয়ে যায়। চাচি পুনরায় প্রতিনিয়ত চোখের সামনেই সাপ দেখা শুরু করে। উঠতে গেলে সাপ, বসতে গেলে সাপ, সাপ সাপ বলে সারাক্ষণ চিল্লাতে শুরু। এটা কিন্তু স্বপ্নের মধ্যে না, বাস্তবে। একদিন চাচি এবং মাসুদ চাচা আর এই মোহনা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে খাটের নিচ থেকে ফস 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 করে শব্দ আসছে ওনাদের কানে। মাসুদ চাচা এবং চাচি দুজনে শুনেছেন, তখনও মোহনা ঘুমিয়েছিল। এই ফসফস শব্দটা তো ওনারা দুজন শুনলেন। তখন কি করেছেন, এই মাসুদ চাচা খাটের নিচে উকি দিচ্ছেন। বিষয়টা কি? সাপ আসলো কোত্থেকে? খাটের নিচে লাইট ধরেছেন, দেখেন যে কিছুই নাই। তাহলে একটু আগে ফসফস কিসে করছিল? ওনারা দুজন ভাবলেন হয়তো মনের ভুল। এখন মেয়েটা যদি ওনাদের এই নড়াচড়ায় জেগে যায়, সেও যদি শোনে এরকম ফসফস কিছু শব্দে ওনারা খোঁজাখুঁজির চেষ্টা করে, তাহলে মেয়েটা ভয় পেতে পারে। এই জন্য ওনারা এই বিষয়টা এড়িয়ে যান। এরপর ওনাদের দুজনেরই কিছুটা তন্দ্রার মতো ভাব আসছে। হঠাৎ করে বিকট এক চিৎকারের শব্দে এই মাসুদ চাচার তন্দ্রাচ্ছন্ন ভাবটা চলে যায়। উনি শুনছেন ওনার স্ত্রী অর্থাৎ চাচির চিৎকার। দৌড়ে ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে উনি যান। অর্থাৎ চাচি কিন্তু উনি ঘরের বাইরে চলে গিয়েছিলেন। যখন চাচা ঘুমানোর চেষ্টা করছিলেন, তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, তখন হয়তো চাচি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন। মূলত ওই সময় একটা ঘটনা ঘটেছে।
চাচি তো মাটিতে লুটিয়ে ছটফট করছে। আর মাসুদ চাচা যখন দৌড়ে ওদিকটাতে গিয়েছেন, মাসুদ চাচা দেখেন বেশ বড় আকৃতির একটা সাদা সাপ খুব দ্রুততার সাথে দৌড়ে ওই তেঁতুল গাছটার দিকে পালিয়ে যাচ্ছে। মাসুদ চাচা সাপটার পিছু নিলেন না, কারণ চাচি তখন ছটফট করছে। রাত তখন প্রায় 2টোর মতো বাজে, 1:30টার বেশি, 2টোর কাছাকাছি। তো তখন বুঝে যাই তোমার কি হয়েছে। এটা বলতে বলতেই লাইট পায়ের কাছে ধরতেই দেখা গেল যে চাচির পায়ে সাপের কামড়ের দাগ, ফোটা ফোটা রক্ত ওখানে বসে আছে। তখন তার বুঝতে বাকি রইল না সাপটা কামড় দিয়েছে। সাথে সাথে পায়ে একটা শক্ত গামছা বেঁধে চাচিকে উনি নিয়ে যান এক কবিরাজের কাছে, এক সাপুরের কাছে আর কি। সে সাপুরে কবিরাজ চিকিৎসা করে। মূলত ডাক্তারের কাছে না নিয়ে কবিরাজের কাছে বা সাপুরের কাছে নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ ছিল। কারণ মাসুদ চাচা বুঝতে পেরেছিলেন যে এটা স্বাভাবিক কোনো সাপ না, এটা স্বাভাবিক সাপের কামড় না, এটা ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে না। এই জন্যই মূলত উনি সাপুরের কাছে নিয়ে গিয়েছিলেন। সাপুরের কাছে নিয়ে যাওয়ার পর সাপুরে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে বিষ তো মাথায় উঠে গেছে, এইটা আমার পক্ষে কতটুকু করা সম্ভব হবে জানি না, তবে আমি চেষ্টা করছি। উনি ওনার মতো করে রিচুয়াল করতে থাকেন। ওই রাতের মতো চাচিকে আল্লাহর রহমতে সুস্থ করা হয় বিষ নামে। কিন্তু সমস্যা যেটা হয়, প্রতিনিয়ত চাচির শরীরে জ্বালা যন্ত্রণা করতে থাকে। মাঝে মাঝেই চাচি চিৎকার দিয়ে বলতে থাকে, জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শরীরে আগুন ধরে গেছে রে, এইভাবে চিৎকার করতে থাকে। এরপর আবার সেই সাপুরের কাছে নিয়ে যাওয়া হয়। সাপুরে সে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে আসলে এই বিষ তো সাধারণ কোনো সাপের বিষ না, এটা জিন সাপের বিষ। এইটার রিমুভ করা, অর্থাৎ এটাকে দূর করার যে পদ্ধতিটা, সেটা নাকি ওই সাপুরের জানা নেই। এটাই সাপুরে বলেন। আর সাপুরে বলেন যে আমি ঠিক বুঝতে পারতেছি না যে একবার বিষ নামানোর পর আবার কিভাবে সেটা ছড়িয়ে পড়ছে, আবার আগের মতো অবস্থায় চলে যাচ্ছে। তখন সাপুরে বলেন যে ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যাও রে বাবা, আমার দ্বারা এই কাজ হবে না। এরপর চাচিকে সেই মহিলা কবিরাজ শিরিনা বেগম, তার কাছে নিয়ে যাওয়া হয়, যার কাছে ওনারা আগে কবিরাজ চিকিৎসা নিয়েছিলেন। তো কবিরাজ চাচিকে দেখেই বুঝতে পারেন যে ঘটনাটা কি, এ তো সাধারণ কোনো সাপ না, সেই জিন সাপে কেটেছে। কবিরাজ অনেক চেষ্টা করে ব্যর্থ হন বারবার। সেই জিনটাকে চাচির মধ্যে আনার চেষ্টা করেছেন, সমাধানের চেষ্টা করেছেন, সম্ভব হচ্ছিল না সেটা। এরপর ওই কবিরাজ আর একটা কবিরাজের তথ্য দেন, যিনি এই মহিলা কবিরাজের ওস্তাদ, যার কাছ থেকে মহিলা কবিরাজ কাজ শিখেছেন। সেই কবিরাজের নাম ছিল বেলাল কবিরাজ, যাকে যশোর জেলার অনেক মানুষ চেনে আর কি, যেমনটাই জানিয়েছেন মিকাইল ভাই। তো মহিলা কবিরাজের তথ্য অনুযায়ী ওনারা তো গিয়েছেন সেই বেলাল কবিরাজের কাছে। বেলাল কবিরাজ তো চাচিকে দেখা মাত্র কোনো কিছু শোনেনও নাই, দেখেই বলতেছেন যে এ হবে না, হবে না, আমার দ্বারা হবে না, নিয়ে যাও। এইভাবে একে একে প্রায় 17টা কবিরাজ দেখানো হয় চাচিকে। যারাই চাচিকে দেখে তারাই সরাসরি না বলে দেয়, কাজ হবে না, কাজ হবে না, নিয়ে যাও। কি যে একটা বিভীষিকাময় পরিস্থিতি ওনারা পড়েছিলেন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা ছোট বাচ্চা মেয়ে আছে, তারপর এই ধরনের সমস্যা শুরু হয়েছে, মেয়েটাকে কে দেখবে, এমনিতে পরিবার থেকে বিচ্যুত। মনে মনে মাসুদ চাচার খুব কষ্ট হতে থাকে, কি করবেন না করবেন। এই সম্পর্কের কারণে বাড়ি ছেড়েছেন, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই জন্য কি এই সমস্যা সৃষ্টি হলো নাকি, এরকম চিন্তা ভাবনা করছেন আর কি, করাটাই স্বাভাবিক। এভাবে ভালো কবিরাজ খোঁজাখুঁজির মধ্যে দিন কাটতে থাকে। এদিকে চাচির পুরো শরীর দিন দিন কালো হয়ে যাচ্ছে, উনি ফর্সা ছিলেন, কালো হয়ে যাচ্ছে, মূলত বিষের প্রভাবে কালো হয়ে যাচ্ছে। সারা রাত ঘুমাতে পারেন না, চাতক পাখির মতো ছটফট করতে থাকেন প্রতি রাতে, প্রতিটা রাতে চিৎকার করতে থাকেন আর বলতে থাকেন পুড়ে গেল, জ্বলে গেল, আমি মনে হয় বাঁচবো না। এইভাবে ডাক্তার কবিরাজ করতে করতে সব টাকা শেষ। আল্লাহর রহমতে হুট করে একটা খবর পাওয়া যায় এক বন্ধুর মাধ্যমে, মানে এই মাসুদ চাচা ওনার বন্ধুর মাধ্যমে একটা খবর পান যে ভারতের মুর্শিদাবাদে এক বিখ্যাত কবিরাজ আছে, তার অনুগত অসংখ্য জিন রয়েছে। পৃথিবীতে যত শক্তিশালী জিন আছে, এই শক্তিশালী জিনদের যত প্রজাতি আছে, অধিকাংশ প্রজাতির একজন করে কমপক্ষে জিন তার কাছে আছে। তার মধ্যে নাকি কয়েকটা এই জিন সাপও রয়েছে। তো সেখানে ভিসা পাসপোর্ট করে নিয়ে যাওয়া হয়। কবিরাজ চাচিকে দেখা মাত্রই ভয়ে কেঁপে ওঠে, কোন এক অজানা আতঙ্ক তার মধ্যে বিরাজ করে। একটা পর্যায়ে সে কবিরাজ বলে যে আপনারা আসছেন এত দূর থেকে, কিন্তু আমি পারবো না, এটা হবে না। এরপর তো মাসুদ চাচা খুব করে অনুরোধ করতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন, এত দূর থেকে আসছি, আমাদেরকে নিরাশ করেন না। তো কবিরাজ বলেন যে আসলে এই কাজটা করতে গেলে আমারও ক্ষতি হইতে পারে। একটা পর্যায়ে কবিরাজকে 50,000 টাকার কথা বলা হয়, আপনাকে 50,000 টাকা দিব। তো এই 90-এর দশকের শেষ দিকে 50,000 টাকা, আজ থেকে প্রায় 26-27 বছর আগের কথা, বা আরো আগে হবে, তখন কিন্তু 50,000 টাকা কিন্তু অনেক টাকা, এই টাকায় অনেক কিছু পাওয়া যেত। কবিরাজ কিছুটা চিন্তা ভাবনা করেন, বলেন যে আসলে টাকার তো বিষয় না, বিষয়টা তো ভিন্ন আছে, ঠিক আছে দেখি আমি চেষ্টা করে দেখি। এরপর কবিরাজ রিচুয়াল শুরু করেন।
প্রায় ঘন্টা দেড়েক চেষ্টার পর চাচির শরীরে ওই জিন সাপটাকে হাজির করার চেষ্টা ব্যর্থ প্রায় হবে হবে ভাব। একবার মনে হলো আসছে, আবার মনে হলো ব্যর্থ। এরপর কবিরাজ বলেন যে ওই জিনিসটা আসছে আবার চলে যাচ্ছে, আমি ওকে টেনে নিয়ে আসছি আবার চলে যাচ্ছে, এভাবে হবে না। আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, আপনারা 21 দিন পরে আসবেন। আর 21 দিনে প্রতিদিন একটা করে ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গাছের পাতা, ভিন্ন ভিন্ন পুকুরের পানি, 21 দিন 21টা ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন গাছের পাতা, ভিন্ন ভিন্ন পুকুরের পানি একসঙ্গে মিলিয়ে গোসল করাতে হবে। মানে প্রতিদিন একটা করে 21 দিনে 21 ধরনের জিনিস নিয়ে আসতে হবে আর কি, এটা দিয়ে গোসল করাতে হবে। একদিন যেই ফুল দিয়ে, পাতা দিয়ে, পানি দিয়ে গোসল করানো হয়েছে, এইটা আর পরের বার ইউজ করা যাবে না, এরপর নিয়ে আসতে বলা হয়েছে আর কি। আর এটাও বলে দেন কবিরাজ যে আসার সময় 21টা গাভীর 21 কেজি দুধ নিয়ে আসতে হবে, অর্থাৎ 21টা গাভীর 21 কেজি দুধ আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে। এক গাভীর 3-4 কেজি দুধ নিয়ে আসলে এটা হবে না। তো এই কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েন যে দুধ না হয় জোগাড় করলেন কষ্ট মষ্ট করে, 21টা ভিন্ন ভিন্ন ফুল, প্রতিদিন এটা খোঁজা, এই খোঁজে থাকা, এটা তো বেশ কষ্টকর ব্যাপার। যাক, আল্লাহর রহমতে সেই বিশাল কাহিনী, এটা অনেক কষ্ট করে সেটা সংগ্রহ করছেন, সেই কষ্টের কথা প্রিয় সামনে না বলি। তো এটা ওনারা করেন, 21 দিন ভারতেই ছিলেন, এই কাজগুলো করেছেন। 21 দিন পর যখন কবিরাজের কাছে যান, এরপর কবিরাজ বলেন যে হ্যাঁ, এইবার আমি হয়তোবা ওই জিনিসটাকে হাজির করতে পারবো। এটাকে হাজির করা এতটা সহজ কাজ নয়, এই জন্যই আগে কেউ এটাকে হাজির করতে পারেনি, এখন হয়তোবা পারবো। তো কবিরাজ ওনাদেরকে আলাদা একটা রুমে ডাকেন। এরপর সেই রুমে গিয়ে দেখা যায় যে মানুষের কঙ্কাল, মাথার খুলি সব পড়ে আছে। এরপর চাচিকে সব, মানে সাথে সব মাসুদ চাচাও ছিলেন, এই দুইজনকে একটা বৃত্তের মধ্যে প্রথমে বসালেন। তারপর উনার মতো করে রিচুয়াল শুরু করতে লাগলেন। উনি চেষ্টা করতে লাগলেন যে ওই জিন সাপটাকে হাজির করার জন্য, প্রথমবারের মতো ওই জিন সাপটাকে হাজির করার প্রক্রিয়া চলছে। ওই কবিরাজ মূলত একজন তান্ত্রিক, একজন পিশাচ সাধক, এটাই বলতে হবে। বড় একটা বাটিতে একটা কালো মূর্তি, এই মূর্তি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন সচরাচর যেই দেবদেবীর পূজা অর্চনা করা হয়, এই ধরনের কোন মূর্তি আসলে এটা না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা মূর্তি ছিল। তো এই মোমবাতিটা একটা জায়গায় রাখেন, একটা বড় বাটির মধ্যে একটা কালো মূর্তি রাখা হয়, আর চতুর্দিকে কিছু মোমবাতি রাখা হয়। এরপর ওই মূর্তিটির উপর অনবরত দুধ ঢালতে লাগলেন, আর উনি বিড়বিড় করে কি যেন পড়ছেন। এক পর্যায়ে প্রায় সব দুধ ঢালা শেষ হবে, এরপর এক এক করে সবগুলো মোমবাতি ধপধপ করে নিভে যায়। শেষের একটা মোমবাতি নিভে যাবে যাবে ভাব, এমন সময় চাচি ফসফস করে আওয়াজ করে ওঠে। তখন চাচি কি করে, তার হাতটা সাপের মতো ধারণ করে, মানে সাপ যেভাবে ফনা তোলে ওইভাবে ধনা করে, মানে এইভাবে সাপের মতো ফনা করে ওই কবিরাজকে ছবল মারতে যাচ্ছে বারবার। আর সাপ যেভাবে জিহবা বের করে ওইভাবে জিহবা বের করছে, আর কর্কশ কণ্ঠে ওই তান্ত্রিককে বলছে, এই তান্ত্রিক, আমাকে কেন ডাকছিস? তুই তো ভালো করে জানিস আমি কে, তারপর তুই ডাকছিস আমাকে? তান্ত্রিক কিছুটা থতমত খেয়ে বলেন যে আমি জানি যে তুমি কোনো সাধারণ জিন সাপ না, তারপরও নামটা বলো শুনি, কি নাম তোমার, আর এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? তখন চাচির শরীরে থাকা ওই জিন সাপটা বলে ওঠে, আমার নাম পুষ্পারানী, কেউ আমাকে নাগিনী বলেও ডাকে, ওদের এলাকায় যতগুলো জিন সাপ আছে সবার রানী আমি, এরপরও কি তোকে আরো বেশি কিছু পরিচয় দিতে হবে? তখন কবিরাজ বলেন যে আমি জানি তুমি অনেক শক্তিশালী, তোমার ক্ষমতার কাছে আমার ক্ষমতা কিছুই নয়, তারপর বলো তো আসলে হয়েছেটা কি, তুমি কেন এই অসহায় মহিলাটাকে কষ্ট দিচ্ছ? এরপর ওই পুষ্পারানী জিন সাপটা পুরো ঘটনা খুলে বলতে থাকে। ওই পুষ্পারানী জিন সাপটা সে বলতে থাকে আজ থেকে শত শত বছর ধরে নাকি ওই ভিটাতে তারা থাকে। শুধু তারা না, এই পুষ্পারানীদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই নাকি ওখানেই থাকতো। আর তারা কোনো সাধারণ জিন সাপ না, এদের অধীনে প্রচুর ধন সম্পদ রয়েছে, আর এই ধরনের ধন সম্পদ গুলো এই পুষ্পারানীদের মতো শক্তিশালী জিন সাপেরাই পাহারা দিতে পারে। একদিন নাকি এই চাচিকে স্বপ্ন দেখিয়েছে পুষ্পারানী, বিশেষ করে ওনারা যখন এইখানে আসছেন আর কি, এইখানে বাড়ি করতেন, উনি সন্তান সম্ভব হয়েছেন, তারপর স্বপ্ন দেখিয়েছেন যে ডাব দিলে প্রচুর ধন সম্পদ দেব। তো এইভাবে দেখতে দেখতে একটা পর্যায়ে সে রাজি হয়, ডাব, নারকেল, সুপারি চেয়েছে, উনি একটা পর্যায়ে ডাব দিতে রাজি হয়েছে। তো ওই পুষ্পারানী বলছে যে ওর কথা রাখছে, আমিও আমার কথা রাখবো। এই কারণে আমার এক কর্মচারী কাল সাপকে আমি বলি যে তোমার মুক্তি পাবার সময় হয়ে গেছে, তুমি যুগ যুগ ধরে যে স্বর্ণের মূর্তিটা পাহারা দিচ্ছ, তোমাকে এটার সাথে
জুড়ে দেওয়া হয়েছে, তুমি এখন থেকে মুক্ত। এটা কোনো একটা মানুষ ধরবে, আর এই মানুষ সাধারণ কোনো মানুষ না, যে আমাদেরকে তার সবচেয়ে কাছের জিনিসটা দিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে। সেই মানুষটা ধরলেই তুমি মুক্তি পেয়ে যাবা। এখন তুমি ওকে স্বপ্ন দেখাতে থাকো, সে এসে এই জিনিসটা ধরলেই তোমার মুক্তি মিলবে। তো সে কালসাপটা তো খুব খুশি যে তাকে একটা পাহারার কাছ থেকে মুক্তি দেয়া হবে। বহু বছর ধরে সে এইটা পাহারা দিয়ে আসছে। মানুষের সাহায্য ছাড়া নাকি ওরা মুক্তি পেতে পারে না। এই বিষয়টা যখন বলা হয়েছে, ওইটা তো আসলে ওনারা বুঝতে পারেন নাই, এই চাচিরা তো বুঝতে পারেন নাই। ওই পুষ্পারানী এরকমই বলছে যে ওরা কি করছে, কবিরাজের বাড়ি গেছে। কালসাপটা তো মুক্ত হতে পারলোই না, উল্টো ওই কবিরাজের কারণে। ওই কালসাপটা আগে মূর্তির বাইরে ছিল, এখন ওই মূর্তির ভেতরে বন্দী হয়ে গেছে। সেটা কি ভালো কিছু হইলো? যাক, তারপরে ভুল করে ফেলছে, কবিরাজ বাড়ি গেছে, সেটাও আমি কিছু মনে করি নাই। কিন্তু ওর স্বামী আমাদের থাকার জায়গাটা অপবিত্র করে দিল, এটা কি কোনো একটা কাজ হলো? তখন তান্ত্রিক কবি জিজ্ঞেস করেন কিভাবে অপবিত্র করলো। তান্ত্রিক ধারণা করছেন যে মাসুদ চাচা হয়তো বা জল বিয়োগ করেছেন, অন্য কিছু করেছেন, নোংরা আবর্জনা ফেলেছেন। কিন্তু না, চাচি ভেতরে থাকা ওই জিন সাপটা বলতে থাকে যে ওর মেয়ে মোহরার আকিকা দেবে, তাতে গরু জবাই করতে হবে। খাসিও তো জবাই করা যায়। আচ্ছা, গরু জবাই করছে, গরু জবাই করে সেই জবাইয়ের রক্তটা, অর্থাৎ জবাইয়ের যে স্থানটা, এই স্থানটা বানাইছে আমাদের এই তেঁতুল গাছটার নিচে। আচ্ছা, এখানেই করতে হবে, আর কোনো জায়গা ছিল না? এইখানে কেন করলো? ও তো কিছুটা হলেও বুঝতে পেরেছিল ওর প্রথম সন্তান চলে গেল, ওর কি বোঝা উচিত ছিল না? ও কেন বুঝলো না? ও গরু জবাই করলো, তাও এইখানে। এতে করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা তো এটা মেনে নেব না। আমি মেনে নিলেও আমার অনুগত জিনেরা কি মেনে নেবে? এটা তো হতে পারে না। আমরা সারাক্ষণ গুপ্তধন পাহারা দিই, যাতে করে অন্য জিনের দখলে না যেতে পারে। জিনেদের মধ্যে এই গুপ্তধন দখলের প্রতিযোগিতা হয়, কে কার গুপ্তধন দখল করতে পারে। যে অন্যের গুপ্তধন দখল করতে পারে তার ক্ষমতা বেড়ে যায়, তার গোত্রে তার প্রভাব বাড়ে। জিনেদের গুপ্তধন দখল করা এত সহজ না। তো আমরা দুর্বল হয়ে পড়ছিলাম এই গরু জবাইয়ের কারণে, আমাদের অনেক সমস্যা হয়েছে। তো যাই হোক, পুষ্পারানী তো এগুলো বলেন, তান্ত্রিক তো অনুরোধ করতে থাকেন যে আসলে তো বুঝতে পারে নাই, ভুল হয়েছে, মাফ করে দেন। পুষ্পারানী সাপটা তো কিছুতেই রাজি হয় না। এমনিতেই জিন সাপেরা খুব একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে অন্য জিনেদের থেকে। পুষ্পারানী জানায় যে সে কখনোই যাবে না চাচির শরীর থেকে। সে এমন ভাবে বিষ ঢেলে দিয়েছে, এই বিষ থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাওয়া তার জন্য খুবই কঠিন। আমি যদি নিজের ইচ্ছায় চলে যাই তাহলেও বেঁচে যাবে, নাহলে এই বিষ কাটবে না, এটাই পুষ্পারানী বলে দেয়। এরপরই পুষ্পারানী সাপটা তার শরীর থেকে চলে যায়। আর তার ঠিক পরপরই সবগুলো মোমবাতি যেগুলো নিভে গিয়েছিল, এগুলো এক এক করে আবার নিজে থেকে জ্বলে ওঠে। ওই জিনটা চাচির শরীর থেকে যাওয়ার আগে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে ওই তেঁতুল গাছের নিচে রোজ নাকি 1 কেজি করে দুধ রেখে আসতে হবে চাচিকে। কারণ ওই যে গরু জবাই করেছিল, ওখানে গরু রক্ত পড়েছে, এতে করে যে ক্ষতিটা হয়েছে এটা আস্তে আস্তে নাকি কেটে যাবে, ওদের ক্ষমতাটা ফেরত আসবে আস্তে আস্তে। আর চাচিকে আজীবনের জন্য গরুর মাংস খাওয়া নিষেধ করে গেছে। এরপর তান্ত্রিক 50,000 টাকা দাবি করে। কাজ তো আসলে পরিপূর্ণভাবে হলো না, তারপরও টাকা বুঝিয়ে দিয়ে আসছিলেন, বুঝিয়ে দিয়ে বাংলাদেশে চলে আসেন। এরপরেও কিন্তু ওই সাপটা প্রতিনিয়ত থাকতো চাচির শরীরে। বাড়িতে গরুর গোস্ত আনলেই ওই জিন সাপটি উৎপাত শুরু করতো, চাচিকে কষ্ট দিত, তার শরীর কালো হয়ে যেত, মাঝে মাঝে নীল বর্ণ ধারণ করতো, বিষক্রিয়া শুরু হয়ে যেত। একদিন যদি গরুর দুধ ওখানে না দেয়া হতো তাহলে এই সমস্যা শুরু হতো, গরুর মাংস আনলে সমস্যা হতো। সারা রাত ঘুমাতে পারতো না, বিষ ছড়িয়ে দিত সারা শরীরে। ডাক্তারি চিকিৎসায় তার শরীরে কোনো বিষ ধরা পড়তো না, ব্লাডে কোনো ইনফেকশন ধরা পড়তো না, বিষক্রিয়ার ফলে যে ইনফেকশন হয়েছে বা কোনো বিষ ধরা পড়েছে, কোনো ভেনমের উপস্থিতি আছে, এরকম কিছু ধরা পড়তো না। তো এইভাবেই চলছে। মাঝে মাঝে নাকি খুব বেশি ডিস্টার্ব করে থাকে। যখন কোনো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় তখন জ্বালা যন্ত্রণা আরো বেড়ে যায়। ওই সাপটা নাকি বলছে যে তার যে ক্ষমতা, এই ক্ষমতাকে কাটিয়ে বাংলাদেশের এমন কোন তান্ত্রিক কবিরাজ নাই যে এই পুষ্পারানীর কাছ থেকে চাচিকে আলাদা করবে। অনেককে দেখানো হয়েছে, কেউ তো চিকিৎসা করতেই রাজি হয় নাই। কেউ কেউ নাকি পুষ্পারানীকে বোতলে বন্দি করেছিল, বন্দি করার পরই নাকি ওই কাচের বোতলটা টাস টাস করে ফেটে যেত, এমন একটা অবস্থা। কোন জিনকে বোতল বন্দি করার পর ওই বোতল ফেটে যায়। চিন্তা করা হয়েছে কাচের বোতলে বন্দি করা হয়েছে, তাহলে প্লাস্টিকের বোতলে বন্দি করি, সেই প্লাস্টিকের বোতলটাও জোরে শব্দ করে ব্লাস্ট হয়ে যেত। তার মানে তাকে কাচের বোতল বা প্লাস্টিকের বোতলেও বন্দি করা যাচ্ছে না। তাহলে কতটা শক্তিশালী সে! কোন হুজুরের কাছে গেলেই সমস্যা শুরু হয়। যাই হোক, অনেক ধরনের রুকিয়া করা হয়েছে, অনেকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোন ধরনের কোনো উপকার তারা পান নাই।
ওই যে প্রতিদিন 1 কেজি করে দুধ রেখে আসতে হচ্ছে, যেটা এখনো চলমান রয়েছে, এইভাবেই চলছে। আর ওরা নাকি জানিয়েছে যে আর বেশি দিন করতে হবে না, খুব তাড়াতাড়ি নাকি এই মাসুদ চাচারা বড় লোক হয়ে যাবেন, অনেক বড় লোক করে দেবে, সেদিনটা নাকি তাড়াতাড়ি চলে আসবে। তো এটাই হলো ঘটনা। মাসুদ চাচা বলেছেন যে এই যে সাপটার সাথে আমি কথা বললাম, এটা কিন্তু সেই জিন সাপ না, যেই জিন সাপটা কামড় দিয়েছিল আমার স্ত্রীকে। মূলত এই জিন সাপটা একটা মুসলিম জিন সাপ। এই জিন সাপটা আমার স্ত্রীর সাথে আগে থেকেই থাকতো, কিন্তু এই পুষ্পা রানীর উপস্থিতির কারণে সে আর কাছে আসতে পারছে না। এটা নিয়ে সে আফসোস করে, আর সে মাঝে মাঝে এসে আমাকে বলে যায় কিভাবে রুকিয়া করতে হবে, কিভাবে কি করতে হবে, কিন্তু যত যাই বলুক কাজ হয় না। সেও আফসোস করে যে কেন যে এর থেকে মুক্ত করা যাচ্ছে না, সে নিজেও খুব আফসোস করে। এইভাবেই সে নিজে নিজে আসে, আমার সাথে কথা বলে, নিজে নিজেও বেশ কিছু রুকিয়া সে করেছে, কিন্তু ফল হয় না। আমাকেও কিছু শিখিয়ে দেয়, আমি সেগুলো করি, কিন্তু লাভ হয় না। এটাই হচ্ছে এই সাপের সাথে কথা বলার একটা ঘটনা। এটা হচ্ছে বললেন হলো মাসুদ চাচা। আর মাসুদ চাচা এটাও বলেছেন যে যখন উনি ওনার স্ত্রীর সাথে কথা বলেন, হঠাৎ করে নাকি ওনার স্ত্রী তোতলানো শুরু করে, ফসফস শব্দ করা শুরু করে, আর তখন বোঝা যায় যে ওই পুষ্পা রানী চাচির শরীরে ভর করেছে। আর এটার একটা প্রুফ এই যে মেঘ ভাই, যিনি মিকাইল ভাইকে ঘটনা দিয়েছেন, উনি নিজেও নাকি এটা করেছেন। সেটা হচ্ছে যে ওই মাসুদ চাচা যখন ওনার স্ত্রীর সাথে কথা বলছেন, হঠাৎ করে যখন ওই পুষ্পা রানী ভর করেছে, তখন এই মেঘ ভাইয়ের কানের কাছে ফোন ধরিয়ে দিয়েছে। তখন দেখা গেল যে চাচি কথা বলছেন তোতলানো ভাষায়, সাপের মতো ফসফস ফসফস করছে। এটা মেঘ ভাইও এটার প্রুফ পেয়েছেন। এটা এখনো চলমান রয়েছে। আল্লাহ তার এই অবস্থা থেকে দ্রুত মুক্তি দান করুন। আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা এই দোয়া করি। প্রিয় লিসেনার্স, আপনারাও দোয়া করবেন যেন চাচি এই অবস্থা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারেন। ঘটনাটা বেশ অদ্ভুত। একটা জায়গা আমার কাছে খুবই অবাক লেগেছে, বিশেষ করে শেষ অংশে যখন জানতে পারলাম যে এই সাপটাকে বোতল বন্দি করার পরও কোনোভাবেই বোতলের মধ্যে রাখা যায় নাই, বোতলটা আপনা আপনি ফেটে যায় বা ভেঙে যায়। এই ধরনের ব্যাপার কিন্তু এবারই প্রথম শুনলাম। প্রিয় লিসেনার্স, বন্দি করা যায় না সেটা একটা বিষয়, কিন্তু বন্দি করার পর সেটা যে ফেটে যায় বা ভেঙে যায়, এটা কিন্তু খুব আজব এবং অদ্ভুত রকমের একটা ইনফরমেশন। আশা করছি আপনারাও এই ইনফরমেশনটা অনেকেই নতুন শুনেছেন আমার মতোই। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি মেঘ ভাইকে। এবং প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি কিন্তু আমরা পেয়েছি আপনাদের প্রিয় তাহমিদের কাছ থেকে, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ওর ঘটনাটি 2 ভাগে বিভক্ত। দুর্দান্ত 2টি ঘটনা, ভিন্ন রকমের ঘটনা। চলুন শুরু করি সেই ঘটনা। ঘটনার প্রথম অংশ উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম মোহাম্মদ সুজন খান। উনি একজন শিক্ষক। এলাকায় তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। উনি বর্তমানে বরগুনাতে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তো ঘটনাটি উনি শেয়ার করেছেন। চলুন সেই ঘটনাটি শুনে আসি। ঘটনাটি এই সুজন ভাইয়ের বাবার সাথে ঘটেছিল 70-এর দশকের কোন একটি সময়, মুক্তিযুদ্ধের পরে, কিন্তু সঠিক সাল বলাটা সম্ভব নয়। যখন ঘটনাটি ঘটেছিল তখন এই সুজন ভাইয়ের আব্বুর বয়স ছিল 14-15 সর্বোচ্চ এরকম বয়স। তো ওনারা 3 ভাই। তো 3 ভাইয়ের মধ্যে উনি ছিলেন সবার বড়, অন্যরা ছোট। এরপর মেজো ভাইয়ের বয়স ছিল 7-8 বছর, আর একদম ছোট ভাইয়ের বয়স ছিল 3-4 বছর এরকম আর কি। তো ওনাদের বাবা মারা গিয়েছিলেন, যার কারণে এই যে সুজন ভাইয়ের বাবা যিনি, তার উপরে পরিবারের ভার এসে পড়ে। 14-15 বছর বয়সী একটা বালকের উপর একটি পরিবারের যদি চাপ এসে পড়ে, তাহলে কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা বুঝতেই নিশ্চয়ই পারবেন। তো যে রাতে ঘটনা ঘটে, এর আগের দিন বলতে যে রাত আর কি, ওইটার যে দিন, অর্থাৎ দিন পেরিয়ে তো রাত হয়েছে, সেই দিনের বেলায় সুজন ভাইয়ের দাদি অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ সুজন ভাইয়ের বাবার মা অসুস্থ হয়ে পড়েছেন। তো তখনকার দিনে তো এরকম চিকিৎসা ব্যবস্থা এতটা ভালো ছিল না, হাতে গোনা কিছু হসপিটাল ছিল, নিয়ে যেতে হবে সেই বাগেরহাটে। এখন বাগেরহাটে নিয়ে গিয়েছে দাদির সাথে তার 3 ছেলে, সুজন ভাইয়ের বাবা, তারপর সুজন ভাইয়ের ছোট 2 ভাই, 3 জন আছেন। চিন্তা করেছিলেন যে ডাক্তার দেখিয়ে চলে আসবেন, তবে ডাক্তার জানান যে সুজন ভাইয়ের দাদিকে হসপিটালে ভর্তি থাকতে হবে। এখন সমস্যা দাঁড়ালো, বাগেরহাটে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে 1 রাত সেখানে থাকবেন। দাদির 3 সন্তান, এই বড় সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ বাবুল। তো এই বাবুল চাচা উনি এখন কি করবেন? তার ছোট আরো 2 ভাই, মেজো ভাইয়ের নাম সাবুল খান আর একদম ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম।
এখন ওনাদের জন্য হসপিটালে থাকাটা তো খুবই একটা সমস্যার বিষয়। এদিকে তার মা অসুস্থ, অর্থাৎ সুজন ভাই দাদি অসুস্থ, কি যে করবেন। এদিকে বাড়িতেও যাওয়াটা জরুরি। দিনের বেলা তো গিয়েছেন, দিন পেরিয়ে রাত নেমে আসছে। এখন এই যে বাবুল চাচা, উনি তো ওই বয়সে পরিবারের হাল ধরেছেন, অনেক দায় দায়িত্বও তো তার উপরে। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন, অভাবের তাড়নায় পরিবারের হাল ধরতে হয়েছে এই বয়সে এসে, যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা ছিল। লেখাপড়া যে করেন নাই তা না, লেখাপড়া উনি করেছেন, তবে পরিবারের হাল ধরে লেখাপড়া চালিয়ে নেওয়ার মতো কষ্ট এটা যারা করেছেন তারাই বুঝতে পারবেন, যেটা এই বাবুল চাচা করেছেন। হসপিটালে থাকার তো ব্যবস্থা ছিল না, কোনো জিনিস নিয়েও আসেননি থাকার মতো, খুব একটা ক্রাইসিসের মধ্যে পড়েছেন। আর তাদেরকে ওই সময় কেউ হেল্প করবে এমন লোকও ছিল না। সে 70-এর দশকের কথা, বুঝতে পারছেন যে তখন তো আর পরিবেশ পরিস্থিতি এমন ছিল না। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে, আকাশে চাঁদ থাকলেও মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছিল। মাঝে মাঝে চাঁদ যখন উঠছিল চারদিকে দেখা যাচ্ছিল। বাধ্য হয়েই মাকে হসপিটালে রেখে দুই ভাইকে নিয়ে বাড়িতে আসার সিদ্ধান্ত নেন বাবুল চাচা। তার মাও অনুমতি দেন। তখন তো এরকম ঘড়ির ব্যবহার এতটা ছিল না, কয়টা বাজে তা বোঝা যাচ্ছিল না, তবে বাবুল চাচার মতে সময়টা রাত 8টার আশেপাশে হবে। দুই ভাইকে নিয়ে পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন তো এরকম যানবাহন ছিল না, এতটা সহজলভ্য কিন্তু ছিল না আসা যাওয়া করাটা। মানুষ হেঁটে হেঁটেই চলাফেরার চেষ্টা করতো। রাস্তাঘাট অতটা ভালো ছিল না, কারণ ওদের আর্থিক অবস্থা ভালো ছিল না যে একটা ভ্যান ভাড়া করে বাড়ি পর্যন্ত আসবেন। চাচা রওনা করলেন তার দুই ভাইকে সঙ্গে নিয়ে। রাস্তায় মানুষের আনাগোনাও খুব কম ছিল। তো ভাইদের মধ্যে ছোট ভাইকে কোলে আর মেজো ভাইকে হাত দিয়ে ধরে পথ চলতে থাকেন। তো অনেকটা পথ এগিয়েছেন, তেমন কোনো ঘটনা ঘটেনি। এভাবে চলতে চলতে ওনারা ফতেহপুর নামক একটা জায়গায় এসে পৌঁছে যান। বলে রাখা ভালো, এই জায়গার পর থেকে অনেকখানি জায়গা এখনো হন্টেড প্লেস বলা চলে। থার্সডে নাইট এপিসোডের 129তম আয়োজনে এই তাহমিদের পাঠানো আব্দুল খালেক দাদার সাথে মুন্ডুহীন জিনের একটা ঘটনা কিন্তু এখানেই ঘটেছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে বাবুল চাচা তার ভাইদেরকে নিয়ে ফতেহপুর নামক গ্রামে চলে আসেন। তো তারা রাস্তা ধরে এগিয়ে চলছেন। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালকেও দেখা যাচ্ছে না। তো গা ছমছমে একটা অবস্থা বিরাজ করছে। তো ওরা তো হেঁটে চলছেন। হঠাৎ করে এই বাবুল চাচার কাছে মনে হলো এর রাস্তার দুই পাশে ঢাল রয়েছে, এদিক দিয়ে কোনো কিছু গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে। তো ওনাদের একদম পাশাপাশি। আর এখন উনি যেটা টের পেয়েছেন, এটা ছোট ভাই দুইজনকে বুঝতে দেন নাই। আর একদম ছোট যে ভাই কোলে আছে, সে তো এই বয়সে কিছু বুঝতে পারে না, আর অন্ধকার ছিল, সে ওইটা ওইভাবে বুঝতে পারছে। মাঝে মাঝে ওই কাঁধের উপর ঘুমিয়ে যাচ্ছিল ছোট ভাই। এখন মেজো ভাই যে, তাকে আবার বিভিন্ন কথাবার্তা বলে ভুলিয়ে ভালিয়ে রাখছেন এবং বলছেন যে খবরদার ডানে বায়ে তাকাস না, সোজা তাকাবে। কিন্তু এই বাবুল চাচা উনি কিন্তু আর চোখে দেখার চেষ্টা করছেন আসলে বিষয়টা কি। তো চাচা লক্ষ্য করলেন যে যেই জিনিসগুলো গড়িয়ে গড়িয়ে আসছে রাস্তার দুই পাশে ঢাল বেয়ে বেয়ে তাদের সমান্তরাল হয়ে, এইগুলো আসলে কলসির মতো কোনো কিছু। এটা আসলে যে কি এটা বোঝা যাচ্ছে না, তবে কলসির মতো গোলাকার এই টাইপের কিছু একটা গড়িয়ে গড়িয়ে পাশাপাশি আসছে। আর এই জিনিসটা কিন্তু দুইটা, ডানে একটা বায়া। তো রাস্তার দুই পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে এগিয়ে আসছে তাদের পাশাপাশি। এই দুইটা জিনিস কিন্তু তাদেরকে ওভারও করছে না, আবার পিছিয়েও পড়ছে না। খুব যে বেশি পিছিয়ে পড়বে সেটা এরকম না, আবার তাদেরকে পার করে চলে যাবে সেটা এরকম না। এভাবেই গড়িয়ে গড়িয়ে আসছে, তবে ওভাবে কোনো শব্দ হচ্ছে না, একদম নিঃশব্দে এগিয়ে আসছে বা পাশাপাশি চলছে। রাস্তায় তো কেউ নাই, নিস্তব্ধতা বিরাজ করছে। এর মধ্যে এই তিন ভাই, যাদের বয়স খুবই কম। এখন ভুলিয়ে ভালিয়ে তো কতক্ষণ রাখা যায়, তারপর চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে বললেন তার দুই ভাইকে তোমরা চোখ বন্ধ করে রাখো, বিশেষ করে মেজো ভাই যে সাবুল চাচা, তাকে বললেন চোখ বন্ধ করে রাখো। আর ছোট ভাই তো মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিল ওনার কাঁধের উপরে। তো এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন, উনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন, কিন্তু তারপরেও উনি অন্য ভাইদেরকে বুঝতে দিচ্ছিলেন না। মাত্র 14-15 বছর বয়সী একটি বালক তার দুই ভাইকে সাথে নিয়ে পথ চলছেন রাতের অন্ধকারে, আর তখন এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে। নিজে ভয় পেলেও ভাইদেরকে সেই ভয়ের অনুভূতিটা পেতে দিচ্ছিলেন না। উনি বুঝতে পেরেছিলেন যে বড় একটা বিপদে ওনারা পড়ে গেছেন, কিন্তু এখানে তো আসলে তাদের কোনো উপায় নাই। আর ওনার যে বয়স ছিল, ওই বয়সে খুব যে বেশি দোয়া দরুদ জানতেন তাও তো না। উনি যতটুকু পারছিলেন পড়ছিলেন, আবার তার ভাইয়ের সাথে কথা বলে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে, সব দিকেই একটা মুসিবত। চুপ করে যে দোয়া পড়বেন সেই উপায়টাও ছিল না। কিন্তু এই বাবুল চাচা মাঝে মাঝে খেয়াল করছিলেন যে ওই জিনিস দুটোর অবস্থা এখন কি। একটা পর্যায়ে উনি দেখলেন যে না, এই কলসের মতো জিনিসগুলো এখন আর নাই। মনে হচ্ছে বড় আকৃতির দুটো বিড়াল ঠিক একই রকম ভাবে হেঁটে আসছে, যেখানে ওই কলসের মতো অবয়ব দুটো ছিল ঠিক দুই পাশে এগিয়ে আসছে ওরা হেঁটে হেঁটে, ক্রস করছে না কিন্তু তাদের। তো বিড়াল দেখে তো উনি বুঝতে পেরেছেন যে এবার ভিন্ন রূপ ধারণ করেছে এরা। এরপরও চাচা সাহস ধরে রাখেন, ভাইদেরকে নিয়ে পথ চলতে থাকেন। এভাবে আরো কিছুটা পথ আগানোর পর
নিজের অজান্তেই চোখ পড়ে যায় ওই বিড়ালগুলোর দিকে। এবার যেটা দেখতে পান, এটা দেখে তার ভয়ের মাত্রা আরো বেশি বেড়ে যায়। এবার দেখতে পান, এবার সেখানে বিড়াল নাই, কুকুরের সাইজের কোনো কিছু দাঁড়িয়ে আছে। তবে সেগুলোর সাইজ যেটাই হোক, ঠিক কুকুর কিনা বলা যাচ্ছে না, তবে খুবই হিংস্র এবং ভয়ঙ্কর কোনো কিছু একই রকম ভাবে এগিয়ে আসছে তাদের পাশাপাশি। তবে এবার মনে হচ্ছে এরা খুবই রাগান্বিত এবং হিংস্র অবস্থা প্রকাশ করছে। মনে হচ্ছিল শুধু একবার নাগালে পেরে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। তবে এগুলো কেন একদম তাদের কাছে আসছে না, এটাও কিন্তু বাবুল চাচা বুঝতে পারছিলেন না। চাচা ভয় পাচ্ছিলেন, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামনে পথ চলার চেষ্টা করছেন। আশেপাশে কোনো জনবসতি ছিল না, আল্লাহ ছাড়া তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। এই অবস্থায় যদি এই জিনিসগুলো তাদের উপর হামলা করে কি অবস্থা হবে? উনি মনে মনে যতটুকু দোয়া কালাম পড়ার দরকার পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন। ফতেহপুর থেকে গোয়ালমঠ নামক একটি জায়গায় উপস্থিত হন। বলে রাখা ভালো, এত বছরেও এই নামগুলো কিন্তু এখনো ঠিকঠাক আছে, কিন্তু এত বছরে সেখানকার অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটা ঠিক, কিন্তু নামের পরিবর্তন হয়নি। তো চাচা তার ছোট দুই ভাইকে নিয়ে গোয়ালমঠ নামক জায়গায় পৌঁছে যান। সেখানে বাঁশের তৈরি একটি সাঁকো বা চার রয়েছে, সেটা পার হতে হবে, পার হয়ে তাদেরকে আসতে হবে। এতক্ষণ তো যেসব ঘটনা ঘটলো সেটা একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন এই সাঁকো কিভাবে পার হবেন? সমস্যা হলো সাঁকোর যে বাঁশ, এটা ছিল একটা বাঁশ, পাশাপাশি দুইজন পার হওয়ার কোনো সুযোগও নাই। আবার আগে পরে পার হবেন, ওনার ছোট দুই ভাইয়ের বয়স তো খুবই কম, একজনকে না হয় উনি কোলে নিলেন, আর একজন কিভাবে পার হবেন? উনি তো পড়ে যাবেন। এখন কি হবে? আবার একজনকে রেখে আর এক ভাইকে ওই পাশে দিয়ে আবার এই ভাইকে নিয়ে পার হবেন, তখন হবে আরেক সমস্যা। এক ভাইকে এই পাশে রেখে যদি ওই পাশে উনি আরেক ভাইকে নিয়ে যান, ওই ভাইকেও তো আবার তাকে নামিয়ে এই ভাইকে নিয়ে যেতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই পাশে ওই পাশে যে কোনো একটা পাশে ভয়ঙ্কর কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। উনি যেটা করেন সেটা হচ্ছে যে ওনার ৬-৭ বছরের যে ভাই তাকে উনি কাঁধে নিয়েছেন, অর্থাৎ সাবুল চাচাকে কাঁধে নিয়েছেন, আর ছোট ভাই এই রফিক চাচা তাকে কোলে নিয়েছেন। এরপর উনি খুব সাবধানে পার হতে থাকেন সাঁকো। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ হয়ে যাবে। একটা বাঁশের সাঁকো, কাঁধের উপর ৬-৭ বছর বয়সী ভাই, আবার কোলের ছোট ভাই, খুব সাবধানে পার হতে হবে। ভাইয়ের যেই ভার ঘাড়ের উপর পড়েছে, আবার কোলে যেই ভাই আছে, ব্যালেন্স কিন্তু রক্ষা করা খুব কঠিন ছিল ওনার ওই বয়সে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নাম নিতে নিতে সাঁকোটা পার হয়ে পাশে যখন পৌঁছে গিয়েছেন, তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। গম্ভীর স্বরে বলে ওঠে, বেঁচে গেলি রে, আজকের মতো বেঁচে গেলি। যদি একটাকেও এই পাশে রেখে যাইতি না, তাহলে দেখ ছে হার বড় আস্ত রাখতাম না। বড় বাচ্চা, বেঁচে গেলি রে, বেঁচে গেলি। এমন গম্ভীর এবং ভয়ঙ্কর আওয়াজ যখন শুনেছেন, তখন তো ভয় যা পাওয়ার তো পেয়েছেনই। তাড়াতাড়ি করে দুই ভাইকে নিয়ে জলদি করে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। আল্লাহর রহমতে পৌঁছে যান। তবে বাড়ি পর্যন্ত যখন গিয়েছেন, এর মধ্যবর্তী জায়গাগুলোতে আর কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। বাড়িতে যাওয়ার পর চাচার প্রচন্ড জ্বর আসছে, মারাত্মক জ্বর। এদিকে ওনার মা হসপিটালে। যাই হোক, ওনার মা পরবর্তী দিন সুস্থ হন, চলেও আসেন। এসে দেখে ছেলের এই অবস্থা, কারণ 3 ছেলের এক ছিল, আসে নাই সকালবেলা। উনি তো চিন্তা করছেন, বাধ্য হয়ে উনি চলে আসেন। যতটুকুই সুস্থ হয়েছেন বা অসুস্থ ছিলেন, আসতে বাধ্য হয়েছেন। তো বাবুল চাচার জ্বরটা ঝাড়ফুঁকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। আর অন্য যে ছোট দুই ভাই, তাদের জ্বরও আসে নাই, কোনো ক্ষতিও হয়নি আল্লাহর রহমতে। তিনি ওনার ওই বয়সে জীবন বাজি রেখে দুই ভাইকে এমন আগলে নিয়ে আসছেন এই ভয়ঙ্কর জিনের খপ্পর থেকে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। তাছাড়া এই পরিস্থিতিতে অনেক সুস্থ স্বাভাবিক লোকও স্বাভাবিক থাকতে পারবে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার প্রায় 7-8 বছর পর বাবুল চাচার পুলিশে চাকরি হয়। দীর্ঘ সময় ধরে দেশ ও জাতির খেদমত করে গেছেন। 2005 সালে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আর অন্য যে দুই চাচা, মেজো চাচা এবং ছোট চাচা মোহাম্মদ সাবুল খান এবং ছোট চাচা মোহাম্মদ রফিকুল ইসলাম, ওনারা কিন্তু বেঁচে আছেন, তারা সুস্থ আছেন। তাদের জন্য দোয়া চেয়েছেন, তাদেরও সুস্থতা কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। প্রিয় লিসেনার্স, এটা ছিল তাহমিদের পাঠানো ঘটনার প্রথম অংশ। এবার আমরা চলে আসবো সেই বিখ্যাত ব্যক্তি আব্দুর রশিদ দাদার ঘটনায়, যিনি তার জীবনে দীর্ঘ একটা সময় ধরে মৃত ব্যক্তিদের গোসল দেয়া, কবর খোঁড়া, এই কাজগুলো করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। আপনাদের হরবালে থার্সডে নাইটের 114তম আয়োজন, হরর নাইটের 45তম আয়োজন সহ আরো অনেকগুলো এপিসোডে তার ঘটনা কিন্তু রয়েছে। 30 বছরের বেশি সময় ধরে তিনি মৃত মানুষদের গোসল দেওয়ার কাজে উনি যুক্ত আছেন। চলুন রশিদ দাদার ঘটনাটি শুনি। আব্দুর রশিদ দাদার আজকের যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে এখন থেকে প্রায় 40 বছরও বেশি আগে। তখন রশিদ দাদার বয়স ছিল 18 বছরের আশেপাশে।
তো দাদা এবং তার দুই বন্ধু মিলে প্ল্যান করছে রাতে মাছ ধরতে যাবেন। সেই সময়টা কিন্তু রাতের বেলা অনেক মানুষই মাছ ধরতে বের হতেন, আর অনেক মানুষের জীবন জীবিকার উৎস ছিল মাছ ধরা। তো দাদার দুই বন্ধুর নাম ছিল আব্দুর রহিম এবং জাফর। তো এরা রাতের বেলা ঘরের সামনে যে উঠোন থাকে না, সেখানে ঘুমিয়েছে, অর্থাৎ ওই দাদার বাসার সামনে যে উঠোন সেখানে ঘুমিয়েছে। তারা রাতের বেলা উঠে একটা সময় মাছ ধরতে বের হবেন। ওরা আর তাদের বাড়িতে যায় নাই। তো ঘরের বাইরে তো মাদুর বিছিয়ে ঘুমাচ্ছে তারা, অর্থাৎ পাটি বা মাদুর যেটা বলি আর কি, ওটা বিছিয়ে ঘুমাচ্ছে। তো সকাল বা ভোর রাতে উঠে তারা মাছ ধরতে যাবেন, এরকমই প্ল্যান। তিনজন মিলে তো ঘুমাইছেন। রশিদ দাদা ওদের থেকে একটু দূরে ঘুমিয়েছেন। তো হঠাৎ করে রশিদ দাদা শুনতে পান যে এই আব্দুর রহিম এবং জাফর দুজন ডাকতেছে, রশিদ ওঠ ওঠ ওঠ, আরে সকাল হয়ে যাবে তো, তাড়াতাড়ি ওঠ, মাছ ধরতে যেতে হবে। তো দাদা চোখ কসলাতেই তাদের সাথে বের হয়েছে। হঠাৎ করে আব্দুর রহিম যে বন্ধু আর কি, সে আব্দুর রহিম খপ করে দাদার এক হাত টেনে ধরছে, রশিদ তাড়াতাড়ি হাত, অনেক বেলা হয়ে যাচ্ছে। তখন দাদার নজর পড়ে ওই আব্দুর রহিমের হাতের দিকে। তাকিয়ে দেখেন হাতটা লম্বা লিকলিকে লোম দিয়ে ভরপুর। দাদা তখন বুঝতে পারেন, আরে আব্দুর রহিমের হাত তো এটা না, আব্দুর রহিমের হাতে তো এত লোম থাকবার কথা না, আর আব্দুর রহিমের হাতে তো চিকনও না। তখন দাদা বুঝতে পারেন নিশ্চয়ই অন্য কিছু। তবে দাদা প্রথম দিকে বুঝতে দেন নাই যে উনি বুঝতে পেরেছেন। এরপরে কি করছে, ওই যে জাফর যে সে খপ করে দাদার আর এক হাত চেপে ধরছে। মানে এরাও বুঝতে পেরেছে যে দাদা কিছুটা আঁচ করতে পারছেন। দাদা তখন বুঝতে পারলেন যে সর্বনাশ, এদের খপ্পরে পড়ে গেছি, এখন তো বাঁচতে হবে। অনেক কষ্ট করতেছেন নিজেকে বাঁচানোর জন্য, হাত ছুটানোর জন্য, পারছেন না। হঠাৎ করে কি হয়, চতুর্দিকে আরো কিছু লম্বা লিকলিকে চিকন হাত পাওয়ালা বিশিষ্ট কিছু অবয়ব সে হাজির হয়। শরীরের লোমটোম আছে অনেক। এরাও কি করছে, দাদাকে ধরে ফেলছে। দাদা তো এদের সাথে পারবেন না, বুঝতে পারেন। এইগুলা কি করছে, কেউ দাদার হাত ধরছে, কেউ পা ধরছে, এরকম করে 7-8টা মিলে দাদার হাত পা ধরে চ্যাংদোলা করে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এত কিছু যে হচ্ছে, দাদা কিন্তু জ্ঞান হারান নাই। যখন শূন্যে উঠে গেছে তখন উপর থেকে দাদা দেখছেন এই যে আব্দুর রহিম আর জাফর দুইজন বেঘরে ঘুমাচ্ছে। এদিকে দাদা যে চিৎকার করে ডাক দিবেন, তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না, কোনো আওয়াজ করতে পারছে না, তবে সবকিছু দেখতে পাচ্ছেন না। উনি দেখতে পাচ্ছেন যে এই অবয়বগুলো নিজেদের মধ্যে কথা বলছে, এরা আনন্দ ফুর্তি করছে, শূন্যে তাদের পা দোলাচ্ছে, ঠিক যেমন আমরা উঁচু জায়গায় বসে পা দোলাই, এভাবে পা দোলাচ্ছে। আর ওরা নিজেরা কথা বলছে দাদার কোনো ক্ষতি করবে, মেরে ফেলবে, এটা সেটা করবে, এরকম কোনো কথা বলছে না। তো দাদা দেখতে থাকেন এগুলা। ওই অবস্থাতেই এরা কি করে, দাদাকে নিয়ে অনেক দূরে একটা তাল গাছের মাথার উপরে কিছুক্ষণ রাখেন, কিন্তু দাদা কোনো কথা বলতে পারছে না, নড়াচড়া করতে পারছেন না। এরপর দাদাকে আবার ধরে, আবার চ্যাংদোলা করে কোথায় নিয়ে যাচ্ছে, পাহাড়ের মতো উঁচু কোনো জায়গায় উপরে রাখছে। আবার দেখতে পাই যে ওরা আবার দাদাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, নিচে বিশাল বড় বড় জঙ্গল গাছপালার মতো মনে হচ্ছে। এদিকে ওই যে দুই বন্ধু এত ঘুম থেকে উঠে রশিদ দাদাকে খুঁজতে থাকে, কেউ তাকে তো খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। তারা চিন্তা করছে মনে হয় এই দুই বন্ধুকে ডাক না দিয়েই দাদা উঠে চলে গেছে। এরাও তো খুব রাগ করছে দাদার উপরে যে আমাদেরকে ডাক দিল না। আর রশিদ দাদার সাহস তো ভালোই ছিল। এই দুই বন্ধু চিন্তা করেন, ধুর, আমাদেরকে ডাক না দিয়ে চলে গেছে, ওর খুঁজতে আর যাবোই না, আমরা ঘুমাই। এরা ঘুমিয়েছে। এদিকে কি করেছে, এই অবয়বগুলো সারা রাত এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দাদাকে আবার সে একই রকম করে চ্যাংদোলা করে একটা ঘেরের আইলের উপরে রেখে দিয়ে চলে গিয়েছে। চলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু দাদা কোনো সাউন্ডই করতে পারেন নাই। যখনই ওনাকে রেখে চলে গেছে, এরপর দাদা কথা বলতে পারেন, মুখ থেকে আওয়াজ বের করতে পারেন। এখানে আরো একটা বিষয়, এই যে এত ঘটনা ঘটলো, দাদা কিন্তু একবারের জন্য অজ্ঞানও হন নাই। এমনকি দাদা বলছেন যে উনি তেমন কোনো ভয় নাকি পান নাই। ওই অবয়বদের কথাবার্তায় কোন রকম ভয়ঙ্কর কিছু উনি শুনতে পান নাই। তো দাদা এরপর যখন নিজেকে আবিষ্কার করেন ওখানে, তারপর তার লোকজন আসছে, তার ওই দুই বন্ধুর সাথে দেখা হয়েছে, তো সব কথা খুলে বলেন। আসলে এরা কারা ছিল, এরা জিন ছিল, এটা ঠিক আছে, দাদাকে কেনই বা নিয়ে গেল, নিয়ে আবার ঘোরাঘুরি করলো এই তাল গাছের মাথায়, এই পাহাড়ের উপরে, এই জঙ্গলের উপর দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরায় ফিরায়, আবার কেন এসে দিয়ে গেল, এটা কিন্তু আর জানা গেল না। তবে এই ঘটনার পর দাদার কিন্তু জ্বরও হয় নাই, কোনো সমস্যা হয় নাই, দাদা ঝাড়ফুঁকো করার নেই। তাই এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে দুর্দান্ত দুটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আব্দুর রশিদ দাদা এবং আমরা প্রথম যে ঘটনাটি আমরা পেয়েছিলাম, তো বাবুল চাচার যে ঘটনাটা, সকলের জন্য শুভকামনা রইল, বিশেষ করে সুজন ভাই যিনি ওনার বাবার ঘটনাটি আমাদেরকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এবারে দুর্দান্ত একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম বাদল। উনি ওনার ঠিকানা আমাদেরকে জানিয়েছেন, তবে সেটি প্রকাশ করতে নিষেধ করেছেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে ওনার এক দাদুর সাথে। মূলত সেই দাদু ওনার আপন দাদুর বন্ধু, সেই হিসাবে
তাকে উনি দাদু বলেই সম্বোধন করে। মূলত ওনার দাদু আর ওই দাদু মানে দাদুর বন্ধু দুজনই স্থানীয় একটি আলিয়া মাদ্রাসায় চাকরি। তো এই বাদল ভাইয়ের দাদু দপ্তরির দায়িত্ব পালন করতেন, মাঝে মাঝে রাত্রে ডিউটিও দিতে হতো। আর দাদুর যে বন্ধু যার নাম হচ্ছে গফুর, এই গফুর দাদু নাইট গার্ডের দায়িত্বটাই বেশি পালন করতেন। যেহেতু নাইট গার্ডের দায়িত্ব পালন করতে হয়, রাতের বেলা মাদ্রাসাতেই থাকতে হয়। আর আলিয়া মাদ্রাসা তো স্কুল কলেজের মতো, ওটা তো রাতের বেলা কওমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া হয় না, নির্দিষ্ট সময়ে সেটা খোলে আবার নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়, ঠিক যেমন অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে খোলে এবং বন্ধ হয়। তো এই যে গফুর দাদু, ওনার পুরো নাম মোহাম্মদ আব্দুল গফুর মিয়া। যে মাদ্রাসায় উনি চাকরি করতেন, মাদ্রাসার নাম হচ্ছে সিংজানি DSS সিনিয়র আলিম মাদ্রাসা। তো দাদু বললেন যে 1993 সালে এই বাদল ভাইয়ের দাদু আর উনি একসাথেই চাকরিতে যোগদান করেন এই মাদ্রাসায়। তো রাতের বেলা যেহেতু ডিউটি, ওই সময় আবার এই বাদল ভাইয়ের দাদু উনি দিনের বেলা ডিউটি করতেন, আর এই গফুর মিয়া যিনি অর্থাৎ গফুর দাদু উনি রাতের বেলা ডিউটি করতেন। ঘটনা যখন ঘটে সময়টা তখন গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, আর খুব লোডশেডিংও হচ্ছিল ওই সময়। রাতের বেলা উনি একটা নির্দিষ্ট জায়গায় বিছানা করে শুয়েছেন, মানে মাদ্রাসার ভেতরেই। তো এমন গরম আর থাকতে পারছিলেন না। উনি একটা বালিশ, একটা চাদর, একটা পাটি অর্থাৎ মাদুর, হাতে একটা লাঠি আর একটা 2 ব্যাটারি লাইট নিয়ে ওই মাদ্রাসার পাশে 5 বিঘা জমির উপরে একটা পুকুর রয়েছে, এই পুকুরের পাশে গিয়ে বিছানা পেতে শুয়েছেন। তো উনি শুয়েছেন, শোয়ার পর মুখে একটা পান দিয়েছেন, 1 খিলি পান চাবাতে চাবাতে অনেকক্ষণ বসে থাকলেন। এরপরে চিন্তা করলেন যে একটু শুই। যখন শুবেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো এই পুকুরের আর এক পাশে ফিসফিস করে মনে হচ্ছে একে অন্যের সাথে কথা বলছে। তো গফুর দাদু ভেবেছেন হয়তো কেউ মাছ ধরছে। ওই পুকুরে মাছ ধরা নিষেধ ছিল না, যেটার মতো মাছ ধরতো, আর মাছ ধরছে কথা বলছে, এই জন্য মনে হয় ফিসফিসানি তার কানে আসে। কিন্তু এমন ভাবে ফিসফিস শব্দ করছে মনে হচ্ছে তার কানের কাছে এসে কেউ ফিসফিস করে কথা বলছে। এমন তো সাধারণত হয় না। উনি ভাবলেন যে এখানে কয়জন, 2 জন, 3 জন না 4 জন, বুঝতে পারছেন না। তো যা হয় হোক, তো এখানে তো আর মাছ ধরা নিষেধ না, আর উনি তো আর মাছ ধরা যারা দায়িত্ব মানে মাছ যারা ধরছেন তাদেরকে ধরার জন্য এখানে আসেন নাই। উনি ওনার মতো করে শুয়ে পড়েছেন, কখন যে ঘুমিয়ে গেছেন নিজেও জানেন না। হঠাৎ করে মনে হলো ওনার কানের কাছে এবারে এসে ফিসফিস করে কথা বলছে, একজন আরেকজনকে বলছে, এবারটা এখানে কেন রে, ওর জায়গায় ও থাকবে, ওই এখন এখানে এসে আমাদেরকে বিরক্ত করে কেন, ধর ওটার ঠ্যাংটা ধরে এক চেঙ্গা দিয়ে ফেলে দে পুকুরের পানিতে, তারপর আচ্ছা মতো চুবাই ওরাই, এরকম বলছে। এই কথা শোনার পর গফুর দাদু চোখ খুলে দেখেন যে আরে কেউ তো নাই আশেপাশে। উনি চিন্তা করলেন হয়তো ঘুমের ঘরে এটা দেখেছেন। উনি একটু উঠে বসেন। উনি তো আসলে ভয় পাওয়ার বান্দা না, রাতের বেলা যেহেতু ডিউটি করেন, ভয় পেলে কে চলবে। উনি আশেপাশে কিছুক্ষণ দেখেন যে না, আর কোনো সারা শব্দ কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর উনি আবার ঘুমানোর চেষ্টা করেন। ঘুম কেবল ওনার চোখে জড়িয়ে আসছে আসছে ভাব। হঠাৎ করে ওনার কাছে মনে হলো বিছানা সহ মনে হচ্ছে উনি শূন্যে ভাসছেন। উনি একটা পাটির উপরে শোয়াতো, তো পাটিটা যদি শূন্যে উঠে যায়, উনি যদি মিডিলে ঘুমান তাহলে ওই জায়গাটা কিন্তু দেবে যায়। তো ওনার কাছে মনে হলো যে উনি অনেকটা দেবে গেছেন, নিচে কিছু নাই। আমরা যদি কোনো একটা চাদর বা এরকম কোনো পাটির উপরে শুই, সেটা যদি চারপাশ থেকে 4 জন উঁচু করে ধরে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো আমরা শূন্যে উঠে গেছি। ওনার কাছে ওরকমটাই মনে হচ্ছিল। তো উনি ধর্মর করে উঠে বসেন, উঠে দেখেন দাঁড়ে ঠিকঠাক মতোই তো আছে, বিছানা ঠিকঠাক মতো, সবকিছু ঠিকঠাক মতো। কিন্তু এবার দূরে আবারও ফিসফিসানি শব্দ উনি শুনতে পাচ্ছেন। এবার উনি প্রচন্ড রকমের বিরক্ত হয়েছেন। ওনার হাতে যে লাইটটা ছিল, এই লাইটের আলো খুব বেশি দূর যেত না, তারপরও ওই পাশে আলোটা ধরেছেন। যদিও বা ওই পাশে কিছু বোঝা যাচ্ছে না, কারণ অনেক বড় পুকুর তো, ওই পাশে পর্যন্ত আলো স্পষ্ট যায় না আসলে। উনি আলোটা মেরে বলতেছেন, এই কে তোরা রে, ওপারে কি করিস, মাছ ধরবি ধর, তো চুপ করে থাকতে এত ফিসফিস করে কিসের কথা, হ্যাঁ? তোদেরকে দেখতেও পারতেছি না, আবার তোদের কথায় আমি ঘুমাইতেও পারতেছি না। গরমের ছেলায় আসলাম এখানে, এখন এদের কথাবার্তায় একটু ঘুমাইতেও পারবো না রে আল্লাহ, এইভাবে বলতেছে আর কি। আর বকাঝকা করতেছে, চুপচাপ থাক, চুপচাপ থেকে মাছ ধর, আমাকে জ্বালাইস না। যদি জ্বালাইস আমি কিন্তু ওই পারে এসে এই যে লাঠি দেখছিস না, লাঠি দিয়ে কিন্তু পিটাবো। আর ঘুমের ডিস্টার্ব করবি না, আমি ঘুমাই পড়লাম, আর যেন কোনো কথা না শুনি। এইভাবে চিৎকার করে বলতে বলতে উনি আবার শুয়ে পড়ছেন। এর কিছুক্ষণ পর ওনার যখন একটু ঘুম ঘুম আসে, হঠাৎ করে উনি ফিল করেন যে উনি শূন্যে ভাসছেন, ঠিক কিছুক্ষণ আগে যেটা হয়েছিল ওরকম। তো শূন্যে ভাসার পর উনি এবার তাকিয়ে দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখেন ওনার পাটির 4 কোনায় 4টা ভয়ঙ্কর অবয়ব, ইয়া মোটা কালো
এদের চোখ দুটো মাছের চোখের মতো, চোখের কোনো পাপড়ি নাই, গোল লাল টকটকে জল জল করছে, দাঁতগুলো সুচালো বাইরে বেরিয়ে এসেছে, আর দাঁতগুলো এলোমেলো, মানে আমাদের দুই পাটির দাঁত যেরকম একটা নিচে আর একটা থাকে, পাশাপাশি সাজানো থাকে, ওরা এমন দাঁতের অধিকারী, দাঁতগুলো একটা বাঁকা আর একটা সোজা, এরকম দাঁতগুলোর মাঝখানে ফাঁকা রয়েছে, নিচের পাটির দাঁত উপরের পাটির দাঁতের ভেতরে ঢুকে গিয়েছে। তো এইরকম ভয়ঙ্কর চারটা অবয়ব এই পাটির চার মাথা ধরে উঠাই নিয়ে যাচ্ছে। ওনার পাশে কিন্তু লাঠি ছিল, লাঠিটা যেহেতু ওনার পাশেই ছিল, চারটা অবয়ব চার কোনায় ধরেছে, তো লাঠিটা গড়িয়ে ওনার বুকের উপরও চলে এসেছে, টর্চ লাইটটাও কিন্তু কাছেই আসছে। উনি খেয়াল করেন যে এদের মুখ থেকে লালা ঝরছে, ভয়ঙ্কর চেহারা। উনি সাহস করে বলেন, এই তোরা আমাকে কোথায় নিয়ে যাস, আমি তোর কি ক্ষতি করছি? হ্যাঁ। এরপর এদের ভেতর থেকে একজন খুব ফ্যাস ফেসে গলায় বলে ওঠে, তুই আচ্ছা তেদল লোক রে, তোর কি এখানে ঘুমানোর কথা? অনেকক্ষণ ধরে আমাদেরকে তুই বিরক্ত করতেছিস, অনেকক্ষণ ধরে তোরা খেয়াল করতেছিস, কয়েকবার ভয় দেখাইলাম, তারপরে তুই গেলি না, আবার তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ধমকাস? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি তোকে পুকুরে ফেলে দেখ তোকে কি করি, এত বড় সাহস তোর, ফাজিল কোথাকার। এরকম করে ধমক দেয় উল্টা আবার ওই অবয়ব। এরপর বাঁচার জন্য তখন এই গফুর দাদু কি করেছেন, ওনার কাছে তো লাঠি যেটা বুকের উপর গড়িয়ে চলে আসছে, এই লাঠি নিয়ে কোনো মতে উঠে বসে পেছনে থাকা যে দুটা অবয়ব, অর্থাৎ ওনার পায়ের দিকে ওই পাটির দুই মাথা ধরে রেখেছে যে অবয়ব, এই দুইটার মাথায় এলো পাথারে পিটানো শুরু করেন। তো দুটো পিটানো যখন খেয়েছে, তখন ওরা ওই পাটির দুই মাথা ছেড়ে দিয়েছে, তখন ধপাস করে মাটিতে পড়ছেন। সামনে যে দুইটা অবয়ব ওরা তো অতটা খেয়াল করে নাই, পিছন থেকে ধপাস করে পড়ছে। দাদু কোনো মতে লাঠি বিছানা সব কিছু ফেলে মাদ্রাসার গেটের দিকে দিয়েছেন দৌড়। উনি তো দিয়েছেন দৌড়, আর পেছন দিকে তো উনি তাকানোরও সাহস করতেছেন না। মাদ্রাসার গেটের কাছে এসে গেটটা খুলে ঢুকবেন, এবং পেছন দিকে তাকিয়ে দেখেন ওই চারটা অবয়ব পেছন পেছন আসতেছে, এসে বলতেছে, এই যাস কই রে, দাঁড়া, আমাদেরকে বিরক্ত করলি, আবার আমাদের উপর গরম দেখালি, আমাদেরই আঘাত করলি, দাঁড়া দাঁড়া, অপেক্ষা কর, আসতেছি। উনি তো কোনো মতে ওই গেট দিয়ে ঢুকে গেটটা ভিতর থেকে লাগিয়ে দিয়ে ওনার ঘরের দরজার দিকে দৌড় দিয়েছেন। কিছুক্ষণ পরে গেটের উপর ধরম ধরম শব্দ, চিৎকার করে ওই ফেস ফেসে গলায় বলতেছে, কিরে পালালি কেন, এত সাহস তোর, দাঁড়া আয়, এদিকে আয়, তোর ভাগ্য ভালো তোকে পুকুরের ভিতর ফেলতে পারি নাই, নাহলে দেখছি আজকে তোকে কি করতাম। এরপর দাদু তো ঘরে ঢুকে দরজা বন্ধ করে আল্লাহর নাম জপতেছেন, যায় আল্লাহ এখন কি হবে, এখন বিছানায় যে ঘুমাবেন, বিছানাও তো সেই ওইখানে পড়ে আছে, কোনো মতে দৌড় দিয়ে চলে আসছেন। ফজরের আজান পর্যন্ত আল্লাহর নাম নিয়ে কাটিয়ে দেন, এরপর উনি বের হয়েছিলেন। তবে আল্লাহর রহমতে এরপর ওনার কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ। উনি এখনো জীবিত আছেন, তবে চাকরি থেকে অবসরে গিয়েছেন উনি। ওই মাদ্রাসার এবং পুকুরের ছবিও পাঠাতে চেয়েছেন বাদল ভাই, তো ধন্যবাদ জানাচ্ছি বাদল ভাইকে, কারণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মহিউদ্দিন, ওনার বাড়ি পাবনা জেলায়। উনি মূলত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটা রিনাউন্ড মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা পাঠিয়েছেন। তো ওই মাদ্রাসায় একটা ছেলে পড়তো, তার নাম হচ্ছে তামিম। মূলত এই তামিম ছেলেটাই এই মহিউদ্দিন ভাইকে ঘটনাটি শেয়ার করেছিলেন। ঘটনাটি ঘটেছিল 2017 সালে। 2017 সালের জানুয়ারি মাসে, তখন এই যে তামিম, তার প্রায় 20 পারা মুখস্থ হয়ে গিয়েছে, আর 10 পারা সম্পন্ন হলেই হেফজ কমপ্লিট হবে। আর ওই সময় হেফজ বিভাগে যেই কয়েকজন স্টুডেন্ট ছিল তাদের মধ্যে এই তামিম ভাই সিনিয়র ছিলেন, আর ভালো স্টুডেন্ট হওয়ার কারণে শিক্ষকদের সাথেও ভালো সম্পর্ক ছিল। একবার কি হয়, একদিন মানে দিনের বেলাতেই তামিম ভাই এবং তার বন্ধু আলিফ মাদ্রাসার মুহতামিম অর্থাৎ প্রধান শিক্ষকের রুমে নতুন যে বইগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আলমারিতে সুন্দর করে সাজিয়ে রাখছিলেন। হুজুর বলছেন এটা ওখানে রাখো, এটা ওখানে রাখো। তো এমত অবস্থায় জুব্বা পরিহিত একজন ভদ্রলোক দরজার বাইরে থেকে এসে হুজুরকে সালাম জানান এবং বলেন যে, হুজুর আমি কি ভেতরে আসতে পারি? হুজুর সালামের উত্তর দিয়ে বলেন, জি ভেতরে আসুন। লোকটি রুমের মধ্যে প্রবেশ করলো। লোকটির সাথে দুটো বাচ্চা রয়েছে, একটা বাচ্চার বয়স আনুমানিক 10 বছর, একটা বাচ্চার বয়স আনুমানিক 6 বছর। তিনজনই সাদা জুব্বা পরা, সবার মাথায় সাদা পাগড়ি। ওই লোকটি উচ্চতায় প্রায় 6.5 ফুটের মতো হবে, ধবধবে সাদা, ফর্সা গায়ের রং, চুল দাড়িগুলোও সাদা, অত্যন্ত সুন্দর চেহারা একজন মানুষ। এত সুন্দর চেহারার মানুষ এই তামিম ভাই নাকি আগে কখনো দেখেন নাই। তো হুজুর ওনাদেরকে বসতে বললেন, কিন্তু ওনারা কেউ বসলো না, মনে হলো ওনারা একটু অস্বস্তি বোধ করছেন। তখন হুজুর এই যে তামিম ভাই এবং আলিফকে উদ্দেশ্য করে বলেন যে, বাবা তামিম, আলিফ তোমরা একটু বাইরে যাও, আমি একটু কথা বলবো। ওনারা দুজন অবাকই হয়েছিলেন, কারণ হুজুর মাদ্রাসার যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ এই দুইজনকে দায়িত্ব দিয়ে থাকেন, কখনো বাইরে বের হতে বলেন নাই। বিশেষ করে ভর্তি সংক্রান্ত কাজ এটা হুজুর সামনাসামনি করে থাকেন। নিশ্চয়ই দুটো বাচ্চা ভর্তি হতে এসেছে, এদেরকে চলে যেতে বললো।
ওনারা চলে গেলেন। প্রায় আধা ঘন্টা পর ওই লোকটা মন খারাপ করে তার দুটো বাচ্চাকে নিয়ে বের হতে দেখলেন এই তামিম ভাই এবং আলিফ। চিন্তা করলেন যে কি ব্যাপার, উনি ঢুকলো মন খারাপ করে বের হয়ে গেল। তো যাই হোক, উনি তো চলে গেছেন। তামিম ভাই, আলিফ ভাই, ওনারা তো নিজেদের মতো করে ওনারা কোরআন তেলাওয়াত করছেন। ওই সময়ে মানে পরের সময় বলছি আর কি, যখন ক্লাস চলছে, এমত অবস্থায় সুমধুর সুরে একটা শিশু কণ্ঠ বাইরে থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম হুজুর, আমরা কি ভেতরে আসতে পারি? হুজুর কিন্তু তখন বসা ছিলেন, অর্থাৎ মুহতামিম হুজুর অর্থাৎ প্রধান শিক্ষক বসেছিলেন। হুজুর সালামের উত্তর দিলেন এবং বললেন, হ্যাঁ ভেতরে আসো। ওই দুই বাচ্চাটা, যেই বাচ্চা দুটো কিছু সময় আগে এসেছিল, এই দুটো বাচ্চা আসছে, তবে তার বাবা নাই। রুমে প্রবেশ করার পর হুজুর বললেন যে তোমাদের তো বাবা বুঝাইছি, তোমাদেরকে তো এই মাদ্রাসায় ভর্তি করবো না, তারপর আবার আসছো। এই দুইজনের মধ্যে যিনি বড়, সে বলল, হুজুর আমরা মুসলিম, আমরা আল্লাহর কালাম শিখতেছি, আপনি কি আমাদেরকে শেখাতে চান না? আমরা হাফেজ হতে চাই, এতটুকু সুযোগ কি আমাদেরকে দেবেন না? দয়া করে একটু সুযোগ করে দিন, কথা দিচ্ছি, কোনো অসুবিধা করবো না আপনাদের। হুজুর এই কথা শোনার সাথে তো ছেলেটাকে বললেন, তুমি থামো থামো থামো, আর কথা বলো না। এটা বলে অন্যদের দিকে তাকালেন। এরপর সবাইকে বললেন, তোমরা বাইরে যাও তো। তামিম, আলিফ ভাই ওনারা বাইরে চলে গেলেন। এরপর জোহরের নামাজের সময় হয়, মসজিদে গিয়ে দেখা যায় ওই ছেলে দুটো হুজুরের সাথে মসজিদে ঢুকেছে। যথারীতি নামাজ শেষ হলো, হুজুর সালাম ফিরালেন। সুন্নত নামাজের পর সবাই একটু বসবে, এটাই ওখানকার নিয়ম, আগে কেউ বের হবে না। তো হুজুর কিছু পরামর্শমূলক কথা বলেন সাধারণত। তো হুজুর আগে থেকে বলেছিলেন যে তোমরা কিন্তু অবশ্যই সুন্নত নামাজের পরে কেউ বের হয় না, আমার জরুরি কিছু কথা আছে। সুন্নত নামাজ শেষে হুজুর দাঁড়ান এবং বললেন যে আমাদের মাদ্রাসায় অনেক দূর থেকে দুজন ছাত্র পড়তে এসেছে, এদের বাড়ি সিলেট বিভাগে। বুঝতেই পারছো, মা বাবাকে ছাড়া এত দূর তারা থাকবে। তোমরা তো এখানে যারা আছো সবার বাড়ি শাহজাদপুরের আশেপাশে, কিন্তু এদের দুজনের বাসা অনেক দূরে। এদের সাথে সবসময় সদয় আচরণ করবে, এদের জন্য কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবে। এরপর হুজুর সেই দুজন বাচ্চাকে সামনে ডাকলেন, বড় ছেলেকে দেখে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান, আর ছোট ছেলেকে দেখে বললেন এর নাম আব্দুল্লাহ। এরপর হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা এখন ওদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবে। এরপর হুজুর একজনকে বললেন যে বাবা সূরা ফাতিহা পড়ে শোনাও সবাইকে। তা আব্দুর রহমান সূরা ফাতিহা পড়া শুরু করলো। এত সুন্দর তার মিষ্টি গলা, সুমধুর তেলাওয়াত শুনে সবাই বিমোহিত হয়ে গেল, সবাই মুগ্ধ। এরপর হুজুর দুজনের হাত ধরে অফিস রুমে নিয়ে গেলেন। তো হাফিজিয়া মাদ্রাসাগুলোতে সাধারণত যেটা হয়, মানে অধিকাংশ মাদ্রাসায় যেটা হয়, যেখানে তারা পড়ে সেখানেই ঘুমাতে হয়, মেঝেতে বিছানা করে। মানে অধিকাংশ মাদ্রাসার কথা বলছি, কিছু কিছু উন্নত মাদ্রাসা আছে সেটা হয়তো বা ভিন্ন ব্যবস্থা করা হয়। ওখানে কিন্তু আব্দুল্লাহ এবং আব্দুর রহমানকে থাকার ব্যবস্থা করা হয়নি। হুজুর কি করেছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব যেই রুমে থাকতেন সেই রুমটা তাদের জন্য বরাদ্দ করা হয়। মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আপনি মাদ্রাসার বাচ্চাদের সাথে পাশে একটা জায়গায় থাকবেন। বিষয়গুলো দেখে মাদ্রাসা যারা সিনিয়র ছিল, বিশেষ করে যে তামিম ভাই, আলিফ ভাই, ওটা অবাকই হচ্ছেন, কারণ মাদ্রাসাগুলোতে, হাফিজি মাদ্রাসাগুলোতে স্পেশাল ভাবে আলাদা করে কারণ এরকম সুযোগ দেওয়া হয় না। সবাই চিন্তা করলেন যে ওরা দূর থেকে আসে, তো এই জন্য হয়তো বা হুজুর ওদের বিষয়ে একটু বেশি কেয়ার করছেন। তো ওই দিন বিকেলে ওই ছেলে দুটোর বাবা আবার আসে, মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে হুজুরের সাথে অনেকক্ষণ কথা বলে আবার উনি চলেও গেলেন। আব্দুর রহমান এবং আব্দুল্লাহ অনেক ভালো ছাত্র ছিল, মাত্র 15 দিনের মধ্যে শুদ্ধ করে তেলাওয়াতটা, মানে কোরআন তেলাওয়াতটা খুব ভালো করে আয়ত্ত করে ফেলে। আর ওদের কোরআন মুখস্থ করার যে মেধা, এটা ছিল অসাধারণ। সাধারণ ছাত্ররা যেটা 6-7 দিনে করতো, ওদের সেটা একদিনে হয়ে যেত। আর ওরা যখন তেলাওয়াত করতো, এত সুমধুর তেলাওয়াত ছিল যে অন্যরা পড়া বাদ দিয়ে ওদের তেলাওয়াতে শুনতো। এভাবে চলে যায় বেশ কিছু মাস। এর মধ্যে আব্দুর রহমান প্রায় 15 পারা মুখস্থ করে ফেলেছে, আর আব্দুল্লাহ মুখস্থ করেছে 10 পারা। এত অল্প সময়ের মধ্যে ওরা এটা করেছে, অর্থাৎ তখন এপ্রিল মাস চলছে, জানুয়ারিতে ভর্তি হয়েছে, এপ্রিল মাস চলছে তখন। তো এপ্রিল মাসের কোনো এক রাত 9টা-10টা হবে, তখন ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি চলে গিয়েছে। তো এই যে তামিম ভাই সহ কয়েকজন বন্ধু যারা সিনিয়র ছিলেন, বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার ছাদে গিয়েছেন। ছাদে গিয়ে ওরা দেখেন টেবিলের, এই ছাদের এক কোনায় একটা টেবিল ল্যাম্প চলছে। টেবিল ল্যাম্পের নিচে কোরআন খোলা অবস্থায় আছে। তো ওনারা একটু কাছে গেলেন, কাছে যাওয়ার পর ওনারা আটকে উঠলেন। দেখতে পেলেন কুচকুচে কালো একটা সাপ কোরআনের উপরে ফনা তুলে মাথা দোলাচ্ছে। হেফজখানায় দেখা যায় কোরআন মুখস্থ করার সময় ঢুলে ঢুলে অনেকে পড়ে, তো ওই রকম করে পড়ছে। তো ওই মাদ্রাসার পাশেই, বিশেষ করে ওইটা তো নির্মাণাধীন একটা বিল্ডিং ছিল, ছাদের পাশে, মাদ্রাসার পাশে বিভিন্ন জায়গায় কাঠগুলো রাখা ছিল। অনেক সময় যে ছাদ ঢালার সময় কাঠের পাটাতন সৃষ্টি করা হয়, তো ওইভাবে কাঠগুলো বিভিন্ন জায়গায় ছিল, আশেপাশে ছড়িয়ে ছিটে ছিল। এই তামিম ভাই এবং অন্যরা কি করেছে, ভয় পেয়ে একটা কাঠ নিয়ে এসে ওই সাপটাকে আঘাত করেছে। অল্প সময়ের মধ্যেই সাপটাকে মেরে ফেলে।
ওরা চিন্তা করেছে এখানে নিশ্চয়ই কেউ বসে পড়ছিল, সে নিচে গেছে, এখানে সাপ চলে আসছে, হয়তো এই সাপটা কারো কামড় দিতে পারে, মাদ্রাসার ভেতরে ঢুকে যেতে পারে, তখন কি হবে। মূলত এই কারণেই এই কাজটা তারা করেছে। একটা লাঠির মাথায় সাপটাকে উঁচু করে নিয়ে এসে মাদ্রাসার নিচে নিয়ে আসছে, একটা গাছের ডালের সাথে দড়ি দিয়ে সাপটাকে বেঁধেও রেখেছে। এরপর হুজুরকে ডেকেছে যে হুজুর এই ঘটনা। হুজুর সব শুনে খুব আতঙ্কিত হয়ে যান, ওনার চেহারায় বিষণ্ণতার ছাপ চলে আসে। উনি বলেন, তোমরা তো বাবা অনেক বড় ভুল করে ফেলছো, এখন কি হবে আমি জানি না, যাও ভেতরে চলে যাও, ঘুমাতে যাও, আমি দেখি কি করা যায়। পরদিন ফজরের নামাজে আব্দুর রহমান একা একা নামাজ পড়তে আসলো। আব্দুর রহমানকে অনেক দুর্বল দেখাচ্ছিল, চোখ ভেজা ছিল। ফজরের নামাজ শেষ করে হুজুর মোনাজাত করার আগে আব্দুর রহমানকে ডাকলেন। আব্দুর রহমান হুজুরের কাছে গিয়ে সবার দিকে ফিরে তাকালেন। তখন আব্দুর রহমান বলল যে আমার কিছু কথা বলার আছে আপনাদের সকলের উদ্দেশ্যে। অনেকদিন আপনাদের সাথে ছিলাম আমি, আপনাদের অনেক ভালোবাসা স্নেহ আদর পেয়েছি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার হেফজ শেষ না করেই আমাকে এখনই চলে যেতে হচ্ছে। আমি যদি আপনাদের সাথে কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন, আর আমিও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। স্টুডেন্টরা তো কিছুই বুঝতে পারছে না যে কেন আব্দুর রহমান এই কথাটা বলল যে আমি